ঝড়ের এক রাতে জ্বরাক্রান্ত নাফিয়া প্রলাপ বকেছিল কেঁদে কেঁদে। বলেছিল, তালাক নিতে পারছি না আমি, আমার ওই সাহস নেই। বিয়ে তো একবারই হয় বলুন, এটা আমি বিশ্বাস করি। কেন ডিভোর্সে ট্যাগ লাগাবো বিনা দোষে? আপনি আমাকে একটা সুযোগ দিন, ও মেয়ের কথা আমি ভুলিয়ে দেব। আপনাকে আমার মাথার তাজ করে রাখবো। এত অনাচার করবেন না, আমি আপনার বউ। আপনি একটু দেখুন আমাকে। ওই রাতে জ্বরের ঘোরে নাফিয়ার আকুতির কথা স্বয়ং নাফিয়াও জানে না, শুধু শাহেদ জানে। কিছু সময় যেন শাহেদ শুধু ওই আকুতিতেই বশ হয়ে পিছুটান ভুলেছিল। নির্দ্বিধায় শাড়ির আঁচল টেনে খুলেছিল নাফিয়ার। তারপর ঝড় শেষে দুটি দেহ ও একটি সম্পর্কের মিলন শেষে, নাফিয়ার জ্বর শেষে ভোর সকালের আলোয় নাফিয়া শাহেদকে দেখে বিভ্রান্ত হয়েছিল। যখন শাহেদ হেসে ওকে আরও এক দফা বুকে টেনে বলেছিল, সুন্দর ও শুভ সকাল নাফিয়া। কাল রাতে জ্বরের ঘরে তুমি আমাকে কেঁদে কেঁদে বলেছ, আমায় একটু দেখুন। আমি কি একটু বেশিই দেখে ফেলেছি বউ? নাফিয়া সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে গর্জন করে কেঁদেছিল নিজের জীবনের পরিপূর্ণতায়। ও বেচারি তখন ভেবেছিল ওর স্বামী ওকে ছুঁয়ে দিল মানেই ওর হলো সে। ওর সরল মনে দ্বিধা ছিল না। ভালোবাসা না থাকলে শাহেদ ওকে ছোঁবেই বা কেন? ভালোবাসা না থাকলে শরীরী আকর্ষণ তো আসার কথা না। নিশ্চয়ই এতদিনেও সক্ষম হয়েছে স্বামীর মন ছুঁতে। এটাকেই প্রাপ্তি ধরে কেঁদেছিল সুখের কান্না। আজও সেই সরল মেয়েটা মনে হচ্ছে ঘুমের মধ্যেই কাঁদছে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ঘুমায় বলেই এটা মনে হয়। শাহেদের দৃষ্টি গাঢ় হয়, ধীরে ধীরে সেই দৃষ্টিতে মলিনতা জমে। রাতের নিস্তব্ধতায় চুল খামচে ধরে হাহাকার করে ওঠে। নিজের উপর মাঝে মাঝে বিতৃষ্ণা হয়ে ওঠে শাহেদ। এখন ঠিক সেই সময়টা। ওপাশে সাদ মাকে বোরখা পরে তৈরি হয়ে নিতে তাড়া দিচ্ছে। শাওকে ঘুম থেকে উঠে নিজেও যেতে চাইল। শাহিদ উঠল গায়ে শার্ট চাপিয়ে। ওঠার আগে নাফিয়ার দিকে আবার তাকালো। নাফিয়ার গায়ে পাতলা চাদরটা টেনে দিল ভালো করে। অর্ধনগ্ন এলোমেলো বেশে ঘুমে আচ্ছন্ন নাফিয়া। এই অকৃত্রিম সৌন্দর্য শাহিদের চোখে বিঁধে ওর চোখ অন্ধ করে দিতে চাইল। আচ্ছা, যখন সব জানবে নাফিয়া চিরাচরিত বাঙালি সরল বউদের মতো কেঁদে কেঁদে প্রশ্ন করবে, আমার মধ্যে কি খামতি ছিল শাহিদ? একটা খামতি দেখা, তুমি কেন আমার বিকল্প খুঁজে নিলে? তখন শাহিদ কি জবাব দেবে? বউ হিসেবে নাফিয়া অমৃতার থেকে সব ধরনের যোগ্যতার দিক থেকে একটু এগিয়েই আছে বরং। তবুও শাহিদ ওর প্রথম জীবনে না পাওয়া হাহাকারকে ছুঁতে হঠাৎ মরিয়া হয়ে নাফিয়ার কলিজা বরাবর কুড়াল বসিয়েছে ১.৫ বছর আগে বিয়ের কাগজে সই করে। এটা নাফিয়ার মধ্যে কোনো খামতির জন্য নয়, বরং শাহেদের কাপুরুষ মনের লোভের জন্য হয়েছে। এটুকু স্বীকার করে মেয়েটাকে দুটো সান্ত্বনার কথা বলতে পারবে। নাফিয়া তখনও সান্ত্বনা নেবে? নাফিয়া ভীষণ নরম একটা মেয়ে, পাগলামি করে করে শেষ হয়ে যাবে। তখন শাহেদ ভালো থাকবে? শাহেদ বড় করে শ্বাস ফেলে মাথা ঝাঁকায় বার করে। আবার মাথায় চাপ লাগছে তার। আপাতত কিছু ভাবতে চায় না, কটা দিন একটু স্বস্তিতে কাটাতে চায়। ধীর পায়ে গিয়ে দরজা খুলল শাহেদ। এবার বেরিয়ে জানতে চাইল ঘটনা। সবটা শুনেও বেরোতে চাইলে সাদ নামতে দিল না ভাইকে। শক্ত করে বলল, সদর দরজা লক করে রুমে যান ভাইয়া, আমরা রওনা দেব। ভাবিকে বলবেন কালকের ব্রেকফাস্ট নিয়ে কোনো পাড়াপাড়ি যাতে না করে। কেউই সম্ভবত দুপুরের আগে ফিরতে পারবে না বাড়িতে। ওদিকে মেলা ঝামেলা, আপনারা ঘুমান। ব্যাংকলনি রোডের একটা বিস্তৃত জায়গা জুড়ে মৃণাল কর্মকারের ডুপ্লেক্স বাড়িটা। বিশাল এর বৈঠকখানা, ছড়িয়ে ছিটিয়ে আছে চেয়ার। মুখোমুখি বসেছে সকালে। মন্দিরা কক্ষের এক কোণে মাথা নিচু করে বসে আছে। ওকে দুপাশ থেকে ধরে দাঁড়িয়ে আছে শাহনাজ আর আফসানা। নিশাকে এখানে অন্যের বাড়িতে আনতে অনুমতি দেয়নি অসীম। শিমিন আর নিশা আমতলার পাড়ের বাড়িতে। মন্দিরার মুখটা ভীষণ কালো দেখাচ্ছে, দুগাল লালচে। ফেরার পরে ওর মা কমলিকার হাতে চড় খেয়েছে সপাটে। ওর বাপ ভাইরা অবশ্য এখনো কিছু বলেনি। বসার ঘরে রাজকীয় বড় সোফাটায় অবিচল বসে আছে ৩ ছেলে আর বাবা। সবার মুখ থমথমে। অসীম তালুকদার পরিস্থিতি স্বাভাবিক হতে সময় দিয়ে হালকা আলাপ পারছেন কমলিকার সাথে। সুরঞ্জিত রয় আর মিনতি সুব্রতকে নিয়ে একপাশে বসে আছে। সাদ আর শাওকে একপাশে দাঁড়িয়ে। সুরঞ্জিতকে আসার পর থেকে অসীম তালুকদার অবশ্য আড়ালে নিয়ে দু কথা বুঝিয়েছেন। ভাই, ছেলে মেয়ে দুটো জীবনের প্রশ্ন, এতে দোষের কিছুই আসলেই দেখছি না। দুজনেই দুজনের উপযুক্তি ভীষণ। তুমি রাজি হয়ে যাও সুরঞ্জিত, মেনে নাও মৃণালের মেয়েকে। সুরঞ্জিত কিছুক্ষণ কাঁচোমাচো ভঙ্গিতে বসে থেকে মুখ খুলেছে। মৃণালের সাথে আমার দ্বন্দ্ব, তার মেয়ের সাথে নেই। যদি আমার ছেলেকে এতটাই ভালোবাসে তবে আসতে পারে আমার বাড়িতে। আমার দরজা খোলা। আমি কখনোই চাইবো না আমার ছেলের জন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক, কোনো মেয়ে বদনামে জড়ুক।
বাড়ি থেকে পালিয়ে। তুমি কথা বলে দেখো অসীম, মৃণালের সাথে আমার বিয়েতে আপত্তি নেই। সুরঞ্জিত সম্মতি দিলেও মৃণালরা এ পর্যন্ত চুপচাপ। চার বাপ ছেলের মুখে চাপা ক্রোধ স্পষ্ট, কিন্তু পরিস্থিতি বুঝে কেউ মুখ খুলছে না। মন্দিরার পালানোর ব্যাপারটা নিয়ে এখনো জলঘোলা হয়নি বরগুনাতে। তারা চেঁচিয়ে সর্বনাশ করতে ইচ্ছুক না। অসীমই পরিবেশের নিস্তব্ধতা ভাঙলেন গলা খাঁকারি দিয়ে। নম্রস্বরে মৃণালদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, ভাই, এবার অন্তত মেনে নাও, কোনো অসুবিধা নেই তো। সংসার ওরা দুজন করবে, তোমরা তো নাও। তোমরা তোমাদের ব্যবসায়িক দ্বন্দ্ব ব্যবসার জায়গাতে বজায় রাখো, ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে। সুব্রত খুবই চমৎকার একটি ছেলে, এটা কিন্তু তোমরাও জানো। খামোকা ঝামেলা করো না, মন্দিরাকে ভালো রাখবেও। কথাটা শেষ হতে ওদের চার বাবা ছেলের ঠান্ডা দৃষ্টি স্থির হলো সুব্রতর মুখে। খানিক বাদে দৃষ্টি নামিয়ে নিজেরা কিছুক্ষণ চোখ চাওয়াচাবি করলো। মৃণাল যেন চোখের ইশারায় ছেলেদের কিছু বলল। পরপর অসীমকে খুব আন্তরিক গলায় প্রশ্ন করলো। এখন কি করব? তবে তুমি এই বলো। অসীম খুশি খুশি গলায় বলল, এখন কিছু করার দরকার নেই, দুটো দিন সবাই ঠান্ডা থাকো, নিজেদের মনকে বোঝাও, তোমরাও বড়রা। তারপর সবাই মিলে বসে বিয়ের দিন তারিখ ঠিক করবে ক্ষণ। তবে এই বিয়ে কিন্তু হবেই মৃণাল, সুরঞ্জিত তোমাকেও বলেছিল। তোমরা যদি আরো ব্যাগরা দাও তবে আমি কিন্তু ছেলে মেয়ে দুটোকে নিজের দায়িত্বে বিয়ে করিয়ে দেব। আফটার অল আমি ওদের অসীম কাকা। হেসে অসীম পরিবেশটাই আরো হালকা করতে চাইলো। তার সাথে তাল মিলিয়ে হাসলো সুরঞ্জিত। কিন্তু মৃণালরা নির্বিকার। কেমন রোবোটিক গলায় মৃণাল বলল, ঠিক আছে ভাবো, চিন্তা করবে না। পরিস্থিতি তখনও থমথমে। সুব্রত আর মন্দিরা উঠে দুপরিবারের সবাইকে প্রণাম করতে লাগলো। সুব্রতর পরিবারের সবার মনে এ বিয়ে নিয়ে সংকোচ থাকলেও মন্দিরার মাথায় হাত রেখে আশীর্বাদ করলো সহসা। কিন্তু মৃণালরা তেমন একটা পাত্তা দেয়নি সুব্রতকে। অবশ্য সেই ভোর রাতে মৃণাল চা নাস্তার আপ্যায়ন করেছে সবাইকে। মৃণাল কর্মকারী ডুপ্লেক্স বাড়ি ছেড়ে বেরিয়েছে সবাই ঠিক ফজরের আজানের আগে। ওরা সকলেই। অত রাতে রিক্সা গাড়ি কিছুই পাওয়া যায়নি। সুরঞ্জিত রয় লিফট দিতে চাইলে অসীম নিলেন না। ঘুরে বাকিদের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলে, এবার সময় হয়েছে একটা গাড়ি নেওয়ার। বড় বৌমা ঠিকই বলে, ব্যাংকের টাকা জমিয়ে রেখে লাভ কি, যদি এই ভোর রাত্রিতে এভাবে হেঁটেই যেতে হয়। সাদ ব্যস্ত হয়ে কাউকে কল দেওয়ার চেষ্টা করছে। তাকে না পেয়ে ঘুরে বাবাকে বলল, আপনি দাঁড়ান আব্বু, কষ্ট হলে হাঁটতে হবে না। আমি একটু ছুটে আমার বাড়িতে গিয়ে বাইকটা আনছি, নামিয়ে দিয়ে আসবো আপনাদের বাড়িতে। ওর কথার পিঠে শাওকি ব্যস্ত হলো। না, আমি যাই ভাইয়া, তুমি বাইকের চাবি দাও, আমি তোমার চেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারি। অসীম তালুকদার কিছুক্ষণ চেয়ে চেয়ে নিজের ছেলে দুটোর মুখ খুললেন। এ যেন ছোটবেলার সেই দৃশ্যটা। একদিন অসীম ছেলেদের সাথে নিয়ে বাড়ির পেছনের বাগান পরিষ্কার করতে নেমেছিলেন। হঠাৎ হাত কেটে যাওয়ায় ছেলেদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, কে আগে দৌড়ে বাবার জন্য স্যাভলন আর তুলা আনতে পারে। শাওকি ঠিক এইভাবেই সাদ আর শাহিদকে বলেছিল, আমি তোমাদের চেয়ে বেশি দ্রুত দৌড়াতে পারি ভাইয়া। অসীম নিভৃতে শ্বাস ফেলে নিজের ধ্যান ভাঙলেন। তার চোখে জল এসেছে কোনো এক অজানা কারণে। এক্ষুনি ফজর হবে। তিনি জায়নামাজে মাথা ঠেকিয়ে আরও একবার ছেলেদের জীবনের উন্নতি চাইবে। তার এই বিগড়ে যাওয়া অথচ কি সরল ছেলেগুলোর জন্য 5 বেলা দোয়া করবেন না তিনি? অসীম সাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, বাইক আনতে হবে না, আমি তোমার বাড়িতেই যাব, কিছু কাজ আছে আমার তোমার সাথে। অবাক সাদ বলল, কি কাজ আব্বু? সেটা গেলেই দেখতে পাবে, চলো। হাতে টাকা থাকলেও দোকান খোলা নেই, তাই তোমার বাড়িতে কিছু নিতে পারছি না, প্রথমবার যাচ্ছি, কিছু মনে করো না। বাবার ওপর কি ভীষণ রাগ হয়েছে কথা শুনে সাদের, সেটা শুধু সাদই জানে। কখনো বাবার ওপর অভিমান না করে সাদেরও আজ অভিমান হলো। এতটা ফর্মাল সম্পর্ক হয়ে গিয়েছে তাদের। সাদ ভিন্ন, তবে ছেলে হিসেবে এতটাই দূরের। অভিমান অবশ্য চাপা পড়েছে। বাবা আজ প্রথম তাদের বাড়িতে যাবে সেই আনন্দের ভারে। নতমস্তকে বিনয়ী সুরে বলল, কিছু মনে করিনি আব্বু, আপনি চলেন। দরজা খুলল নিশা।
আপেল চিবোচ্ছিল সে। মুখ ভর্তি আপেল নিয়ে ঢোক গিরে শ্বশুরকে লম্বা সালাম দিয়ে শাড়ির ঘোমটা আরও টেনে নিল মাথায়। স্বামীর থেকেও এই শ্বশুর বাবাকে দেখে তার ভয় হয় বেশি। এই শ্বশুর বাবাকে বাঘ মনে হয় আর স্বামীকে বাচ্চা বাঘ, তাই ভয়টা একটু কম। অসীম সালাম নিলেন না পুত্রবধূ, আস্তে করে বললেন, আজানের সময় সালাম দিতে নেই, কিছু খেতেও নেই, মুখ থেকে ফেলো সব। নিশা ঘাবড়ে গিয়ে লজ্জা পেয়ে ভেতরে ছুটে গিয়ে কুলি করে এলো। বাকিরা বসলো বসার ঘরে। অসীম তালুকদার মেজো ছেলেকে উদ্দেশ্য করে বলল, মসজিদ এখান থেকে দূরে, যাব না, কল ঘরটা দেখিয়ে দাও, অজু করে আসি। আর বাই দা ওয়ে, জায়নামাজ আছে বাড়িতে? আমার তো মনে হয় না। সাদের পিঠ দিয়ে এবার শীতল স্রোত বইল। অত কঠিন ভারিক্কি মুখটাও আতঙ্কিত লাগলো বাবার এই প্রশ্নে। ঘাড় চুলকে আমতা আমতা করে বলল, আব্বু মানে বউকে পায়নাম কি কিনে দিয়েছো? শুনলাম বহুত পয়সা আছে নাকি তোমার বউ চালানোর মতন। এবার আরো বেশি শক্ত অসীমের গলা। সাদ নতস্বরে বলে, জি দিয়েছি। পায়নামের সাথে নতুন বউকে জায়নামাজ কিনে দিতে হয়, তখনও জায়নামাজ কেনা হয়নি। সাদ কি বলবে ভেবে পাচ্ছে না। জায়নামাজ তো কিনে দেয়নি সাদ, ও শুধু আর চোখে ভেতরের ঘরে তাকাচ্ছে। নিশা যদি এই দৃশ্য দেখে তবে সাদ শেষ লজ্জায়। এভাবে কথা কথা বাবার কাছে ঝাড়ি খাওয়া পুরুষকে বউ মান দিতে চাইবে না। অসীম এবার শাহনাজের দিকে তাকালেন, বললেন, এত কিছু লুকিয়ে দাও এখানে, সোনার চুড়ি দাও, চেইন দাও, কখনো একটা জায়নামাজ পাঠানোর কথা মনে হয়নি পুত্রবধূকে, তাই না? শাহনাজ বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বিড়বিড় করলেন, একটা সাধারণ জায়নামাজ রাখবে না স্বামী স্ত্রী, এতটাও ক্ষতি আমি ভাবিনি। ওপাশ থেকে তখন ধীর পায়ে বেরোলো নিশা। হাতে তার একটা ভাঁজ করে রাখা জায়নামাজ শ্বশুরের হাতে ধরিয়ে দিয়ে বলল, বড় ভাবি দিয়ে গিয়েছিলেন বাবা, আমি এটাতে নামাজ পড়ার চেষ্টা করি। বলেই আবার ছুট লাগালো ভেতরের ঘরে। অসীম দাঁড়ালেন বাইরের ঘরে নামাজে। তার পেছনে দাঁড়িয়ে গেল শাওকি বাধ্য ছেলের মতো। সাদ দাঁড়িয়ে রইল অপ্রস্তুত ভঙ্গিতে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ শোনা যাচ্ছে। নিশা বিভ্রান্ত মুখটা নিয়ে চায়ের পাতিল হাতে চুলার সামনে দাঁড়িয়ে আছে। সাদ সেখানে গিয়ে উঁকি মারল। বউকে গাঢ় দৃষ্টিতে লক্ষ্য করে থমথমে গলায় বলল, চা পাতি নেই। নিশা কাঁদো কাঁদো মুখ করে ফেলল। মাথা ঝাঁকিয়ে বোঝালো নেই। ভীষণ খারাপ লাগছে তার। আজ এই প্রথম শ্বশুর শাশুড়ি এলো আর আজই চা পাতি শেষ। সাদ মাথা চুলকে কিছু ভাবে। বাড়িওয়ালার বাড়িতে কিছুতেই চা পাতি ধার চাইতে যেতে দেওয়া যাবে না নিশাকে। এসব সাদ পছন্দ করে না। এই ফজরের ওয়াক্তে দোকানও খোলা থাকবে না। তাই অগত্যা বলল, ডিম পোচ করো, ফল কাটো, চাটা আরেকদিন খাইয়ে দেব। আর আমাকে বললেই তো হতো নিশামণি, বাড়িতে কোন কোন জিনিস ফুরিয়ে যায় সেটা তো আমি জানতে পারি না, তুমি না বললে, তাই না? আমি কি ঘরে এসে বয়ম হাতাহাতি করবো সব সময়? নিশা একটু মন খারাপ করে ফেলল। কথাটা একটু বাঁকা করে বলেছে এই লোকটা। এতটাও বাঁকা করে বলার মতো কাজ নিশা করেনি। এই অল্পতে যদি এতটা বিরক্তি দেখায় তাহলে বড় বড় ভুল করলে নিশাকে কি শোনাবে? বড় ভাবেই মাঝে মাঝেই ঠিকই বলে। গিরগিটির চেয়েও গিরগিটি এই স্বামী প্রজাতি। কখন তাদের গদগদ কথা বলতে ইচ্ছে করে, কখন আবার বিরক্ত সুরে বলতে ইচ্ছে করে, সেই তাল এরাও জানে না। মন খারাপ করে নিশা ফল কাটতে লাগলো, নাশপাতি আর আপেল। সাদ চুপচাপ দেখতে লাগলো নিশার কালো মুখ। হাসতে লাগলো একা একা। যাবে না সে এবার সরি বলতে। এটা তেমন কোনো দোষ নয়। সংসারের স্বামীদের সব দোষ, আসলে দোষ নয়। এই যে কড়া করে একবার বলেছে, এরপর থেকে এই মেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো তাৎক্ষণিকভাবে টুকে রাখবে কলমে, আলসেমি করবে না। এটা পজিটিভ দিক সাদের এই হুট করে বলা কটু কথার। তাই সাদ সরি বলবে না। আর সবসময় সব ব্যাপারে সরি বলতেও নেই স্বামীদের। কিছু জিনিস এড়িয়ে যেতে হয়। বউয়ের কিছু কিছু অভিমান দেখেও না দেখার ভান করতে হয়। সবসময় এত আহ্লাদ করতে নেই। সাদ নিজের মনে আদর্শ স্বামিত্বের বৈশিষ্ট্যগুলি সাজাচ্ছিল তখন এক মৃদু শব্দ হলো। ইস, বলে নিশা কাটা আঙুলটা অন্য হাতে ধরলো। রক্ত বেরোচ্ছে ফিনকি দিয়ে। হতভম্ব সাদ গিয়ে খপ করে ধরলো সেই হাতটা। কাছে টেনে ব্যস্ত হয়ে বলল, কেটেছো কিভাবে? অন্যমনস্ক ছিলে নাকি আমার উপর জিদ দেখিয়ে? জলদি জবাব দাও। ব্যথাত চোখ দুটো তোলে নিশা। অবাক গলায় বলে, জবাব জলদি কেন চাইছেন? উত্তর কোনটা দিলে কি করবেন? সাদ পানি ঢালতে লাগলো রক্ত ভেজা আঙুলটাতে। ঠান্ডা গলায় বলতে লাগলো, অন্যমনস্ক হয়ে কাটলে এ যাত্রায় না বকে ছেড়ে দেব, আর আমার উপর জেদ দেখিয়ে কেটে ফেললে একটা থাপ্পড় দিব। নিশা তাকিয়ে থাকে ফ্যাল ফ্যাল করে। ততক্ষণে সাদ ফার্স্ট এইড বক্স এনে আবার ধরেছে নিশার হাত। বলে, এইভাবে তাকিয়ে না থেকে বলো,
আমার প্রতি জেদ দেখিয়ে কেটেছো? নিশা মাথা নাড়ায়। সাত গজ কাপড় ওই আঙুলে পেঁচিয়ে দিয়ে বলে, গুড, বেঁচে গেলে। এক্সেস হয়ে যেত তবে। আমি এতটা চড়া ধমক দেইনি যতটা মুখ কালো করেছ। নিজেকে একটু একটু করে শোয়াতে শেখো নিশামণি। সংসারে দু একটা স্বামীর অকারণ ধমক না থাকলে সে সংসার নিরামিষ। এ কথা কে বললো? আব্বু অসময় বলে আম্মুকে মজা করে। বলতে বলতে হাসে সাত। নিশাও হেসে ফেলে ফিক করে। হাসতে হাসতেই বলে, এটা আবার শ্বশুর বাবার কেমন যুক্তি? ধমক না থাকলে নিরামিষ কি করে হয়? সাদ নিজের হাসি থামিয়ে নিশার সেই মিষ্টি হাসি কিছুক্ষণ দেখে নিশার কাছে এগোয়। ঘনস্বরে বলে, ব্যথা দিব? নিশা কিছু বুঝে ওঠার আগেই ওকে আগলে নিল সাদ। পেছনের কোমর পেঁচিয়ে ধরে ওর হাত আঙুলটাকে আরেক হাতের মুঠোয় পুরল নিরাপত্তার বেষ্টনী দিয়ে। নিশাকে এই ভোরবেলা চূড়ান্ত হতবাক করে দিয়ে রক্তিম গালটাতে চুমু খেলো। নিশা চোখ বুজিয়ে নিয়ে শুধু অনুভব করলো খসখসে চোয়ালের প্রহার। সাদ ওর কানের কাছে বলল, ব্যাখ্যা দিচ্ছি। এই যে আমাদের সংসার, এই সংসারে আমি স্বামী, তুমি স্ত্রী, সব ভালো ভালো চলছিল। কেমন একঘেয়েমি। হঠাৎ অকারণে ধমকানোর ফলে তুমি মন খারাপ করলে। আমাকে ব্যাপারটা হিট করলো। বলবো না মনস্থির করেও তোমার গাল অব্দি চুমু খেলাম দরদ দেখিয়ে। আমি না ধমকালে এই এত সব হতো। একঘেয়েমি ভালো। রাগ নেই, মুখ কালো করা নেই, সাপটে চুমু নেই, সেটা নিরামিষ। সাদ ঠোঁট সরায়নি নিশার গাল থেকে। নিশা কাঁপছে। লোকটার কি মাথা খারাপ? এমনিতে কাছে আসে না, অথচ হুটহাট এমনতর কাণ্ড করে বসে। এটা এসবের সময়? নিশার সাদকে সরিয়ে দেওয়া উচিত, কিন্তু ও পারছে না। বরং ওর ভালো লাগছে। নিশা আসলে খুব খারাপ, ওই রুম্পাদের থেকেও মিনমিনে খারাপ, বেহায়া আর গোপনে নির্লজ্জ। বাইরে থেকে শাহনাজ ডাকলো সাদকে। সাদ মিয়ে যাওয়া মেয়েটির থেকে সরে দাঁড়ালো তৎক্ষণাৎ। নিশা লজ্জা পেয়ে ঘুরে আবার ক্ষত নিয়ে ফল কাটতে ব্যস্ত হলো। এই স্বামী স্ত্রীর অহেতুক মান অভিমান আর অল্প ছোঁয়াছুঁয়ির গল্পটা ওই রান্নাঘরে, ওখানেই শেষ হলো। সাদ প্রেম করবে না, সোজা বউ ঘরে তুলবে ভেবে সিদ্ধান্ত নিয়েছিল কোনো এক সময়। কিন্তু প্রেম ছাড়া কি দুনিয়া চলে? এই হুটহাট আচরণগুলি সাদের হুটহাট জেগে ওঠা প্রেম। একটু আগে লাগিয়ে দিয়ে গেল বউয়ের গালে, কিন্তু সেই প্রেম যে নিশার পেট অবধি পৌঁছেছে। সেই মেয়ে তো এদিকে একা একা স্বপ্নালু দৃষ্টিতে হাসতে হাসতে সিদ্ধান্ত নিয়েছে আজ রাতে নিজে থেকে শাড়ি টাড়ি পরে গুছিয়ে যাবে লোকটার কাছে। লোকটা তাকে বেহায়া ভাবলে ভাবুক গে। এই ছোঁয়াগুলো দারুণ তো, ভীষণ দারুণ। লোকটা কেন কিপ্টের মতো অল্প করে দেয়, তাও বিভিন্ন অজুহাতে? এই মস্করা নাকি? শাহনাজ ডাকছিল সাদকে, অসীম ডাকতে বলেছে তাই। সাদ গিয়ে সবাইকে বলল, ডিম, ফল, মাখন, ব্রেড রেডি করে আনছে নিশা। চাপাতি নেই। অসীম তখন তাড়া লাগিয়ে বলল, সে ঠিক আছে, তাড়াহুড়ো করার দরকার নেই। তুমি একটা পাঞ্জাবি পরে আসো চট করে। আছে না সাদা পাঞ্জাবি? সাদ আবার অবাক, বলল, আছে, কিন্তু কেন? নিশার বড় বোন রিমার বাড়িতে যাব, ব্রাঞ্চ রোড। সেখানে কি? নিশার হাত চাইতে গিয়ে। ওর হাত পা সবই তো এখানে, ওগুলো আবার নতুন করে চাওয়ার কি আছে? তাদের ফাজলামি ধরনের কথা এবারও একটা জমিয়ে ধমক দিল অসীম। বলল, ওর অদৃশ্য একটা হাত রেখে এসেছো ওর ওই অভিভাবকের কাছে, যাকে তুমি অভিভাবক হিসেবে মানতে নারাজ। ওটা আনবে চেয়ে আজ। অর্ধেক কাজ কারবার আমার পছন্দ নয়। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তৈরি হও, আমার সাথে চলো। সাদ পুরোপুরি বিভ্রান্ত। হুট করে এক একটা ডিসিশন নেওয়ার স্বভাব সে অসীমের থেকে পেয়েছে নাকি অসীম তার থেকে পেয়েছে সে বুঝতে পারছে না। আপাতত এই বিষয়টা বুঝতে চাইছেও না। সে শুধু আর চোখে ভেতরের ঘর দেখছে। নিশা অসীমের এই ধমকটাও দেখেনি তো? বাপের থেকে হুটহাট ধমক খাওয়া ছেলেকে আবার স্বামী হিসেবে খুব একটা মান দিতে চায় না বউরা। নিশা আর সাদের আবার বিয়ে হবে। আজ আসর বাদ, সদরঘাট মসজিদে হবে। খবরটা শুনে নিশা তবদা মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সকাল 10টার পর থেকে আমতলা পাড়ে সাদের ভাড়া বাড়িটা গমগম করছে মানুষের পদচারণায়। সাদের সব বন্ধুরা এসেছে। সাদের বাড়ি থেকে কিছু স্বজন এসেছে, শাহিদার নাফিয়া এসেছে। ভাসুর আসাতে নিশা ভীষণ ব্যস্ত ছিল শুরুতে। শাহিদের আপ্যায়নের জন্য এটা ওটা সাজিয়েছে লাফিয়ে লাফিয়ে। যত যাই হোক সে এই ঘরের কর্ত্রী। কিন্তু অসীমার সাদ ব্রাঞ্চ রোড রিমার বাড়ি থেকে ফেরার পর থেকে এই অদ্ভুত খবরটা শুনে থিতিয়ে গিয়েছে নিশা। বিভ্রান্ত মুখে স্বীয়
কামরায় ঢুকে বসে আছে নির্জনে। একটা অদ্ভুত আশঙ্কায় বুকটা কাঁপছে ওর। এদিকে বাইরে হই হল্লা চলছে পুরো দমে। সুব্রত অসীমের থেকে পারমিশন নিয়ে সাউন্ড বক্স এনে লীলাবালি গান বাজিয়ে রেখেছে। সবচেয়ে খুশি শাহনাজ আর নাফিয়া। যদিও অসীম ছেলে আর ছেলের বউকে ঘরে তুলবেন কিনা এই ব্যাপারে কিছু বলেনি, তবে লোকটা তৎপরতা শীতলতা দিয়েছে বাড়ির সবার মনে। শাহনাজকে 50,000 টাকাও দিয়েছেন গোপনে, যাতে স্বর্ণকার পট্টি গিয়ে কিছু একটা কিনে আনে অসীমের হয়ে। পুত্রবধূকে পুরনো গয়না দিয়ে দোয়া করবেন না তিনি। রিমা এসেছে বাচ্চা নিয়ে, যদিও তার স্বামী আসেনি, সকালবেলা ঝগড়া করে কোথাও গিয়েছে। সে নিয়ে রিমার গা গরম নেই মোটে। আপাতত সে ভীষণ আনন্দিত চিত্তে ঘুরে ঘুরে স্বাদের ভাড়া বাসাটাই দেখছে। এই সুন্দর সংসারটা তার ছোট বোনের, এই অমায়িক মানুষগুলো তার ছোট বোনের শ্বশুর বাড়ির লোক। এটা ভেবেই শ্রান্ত হয়েছে রিমার মনটা। সকালবেলা রিমা যখন বাড়িতে একা ছিল তখন গিয়ে সাদ আর অসীম কলিং বেল টিপলেন। ফোন করে শাহিদকেও ডেকে নিয়েছিল অসীম। দরজা খুলে সাদের মুখটা দেখে রিমা দরজা বন্ধ করে দিতে পারল না। ওর পেছনে দাঁড়ানো অসীম তালুকদার নামের মানি লোকটার মুখটা ওর ঔদ্ধত্য থিতিয়ে দিল। মাথায় ওড়না টেনে সালাম দিল খুব বিনয়ে। ঠিক তখন সাদ একটা মিষ্টি আর ফলের প্যাকেট সামনে বাড়িয়ে ধরে বলল, আসসালামু আলাইকুম আপু। যদি আপনার বোন গোটাটাই আমার ঘরে আছে, তবুও আপনার কাছে ওর হাতটা চাইতে এসেছি, সাথে আব্বু আর বড় ভাইয়া। রিমা এতদিনে রাগ কমিয়ে ভীষণ শান্ত। এর মাঝে 2 দফা স্বামীর সাথে মারামারি করে শরীরের অবস্থাও কিছুটা খারাপ করেছে, তবে ও মার খেয়েছে কম, দিয়েছে বেশি। দিতে গিয়ে হাতের বল খুইয়েছে। অসীমদের বসিয়ে রিমা রাজ্যের আয়োজন করে ফেললো একা একাই, বাচ্চা কোলে নিয়ে। অসীম বিয়ের কথা ওঠাতে কেঁদে উঠেছিল ঝরঝর করে। সাদকে বলেছিল, এখানে না আসলেই ক্ষতি ছিল না। আমার বোনটাকে পড়াশুনো করিও কেমন? তোমরা পুরুষরা বড্ড খারাপ। কোনো দিনও ওকে লাথি মেরে বের করে দিলে খাবে কোন যোগ্যতায়? তাই পড়াশুনো করিয়ে একটু উপকার করে রাখো, অভিযোগ থাকবে না আর। তবে সাদ বুঝে গিয়েছে এই মহিলার মানসিক অবস্থা আসলেই ঠিক নেই। হতাশায় কাটছে জীবন। ভীষণ মায়া লেগেছে সাদের। বিগত দিনের রাগ বলে সাদ নিজেই খুব আন্তরিক হয়ে নিয়ে এসেছে এ বাড়িতে নিশার কাছে। বিয়েটা সামনে থেকে দেখে যাক। রিমা, শাহনাজ, নাফিয়া আর সেমিনার সাথে বাড়িটা গোছাতে ব্যস্ত। রাতুলকে বসার ঘরে ছেড়ে দিয়ে কাজে লেগে পড়েছে। এখন তো নাফিয়ার সাথে একজোট হয়ে বিয়ের গানও গাইছে। বসার ঘর থেকে সাদ চুপচাপ শুনছে সেই গান। আসার পর থেকে সাদকে অচেনা ঠেকছে। একদম পুজো বাবা হয়ে বসার ঘরে এক কোণে বসে আছে, দৃষ্টি রিমার ছেলে রাতুলের ওপর। হঠাৎ অসীম এসে ওর পাশে বসতেই নড়ে চড়ে উঠে স্থির হলো। অসীম গলা খাকারি দিলেন, বলতে লাগলেন, বিয়ে করেছো ভংচং উপায়ে, মসজিদে খেজুর বিলি দাওনি। দুনিয়ার মানুষ সে কথাও জানে না। সেদিন হঠাৎ তোমার নিজাম কাকা বললেন, সাদের কি খবর? একটা স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে একটা বাড়িতে ঢুকতে দেখলাম। ব্যাপারটা কি অসীম ভাই? বাবা হিসেবে আমি এসব প্রশ্নে কতটা বিব্রত হয়েছি জানো? যাক সে কথা। আমার খারাপ লাগা খচখচানি দিয়ে তোমাদেরই বা কি? কিছুই তো না। তবুও বাপ তো, আমার দায়িত্বটুকু পালন করলাম। বিয়ে পড়িয়ে পৌরসভার সব মসজিদে খেজুর পাঠিয়ে দিব, কিন্তু ওই অনুষ্ঠান আমি পাতাবো না। খুব টাকার গরম দেখাও না বাপের সাথে। অন্যায়ের রাস্তায় কামানো টাকা নিজে গায়ে হেঁটে হালাল উপায়ে টাকা জমিয়ে বিবাহর পরবর্তী অনুষ্ঠান করার যোগ্য হবে যেদিন, সেদিন করো। আমার তরফ থেকে আর কিচ্ছু আশা করবে না। কথাগুলো বলে অসীম থামেন। সাদ চোখ তুলে বাবাকে দেখতে লাগলো। অস্ফুট স্বরে বলল, জি আচ্ছা, আশা করব না। অসীম শ্বাস ফেলে বললেন, টাকা আছে পকেটে? সাদ পকেট হাতড়ে মাথা নেড়ে জবাব দেয়, আছে 1000-1200। সুব্রত আর মন্দিরাও তো খাবে, 1.5 কেজি খাসিও এনো। সাদ একটু অবুঝের মতোই প্রশ্ন করলো, বাজার কেন? অসীম ধমকালেন আবার, মানে সেন্স হারিয়েছো নাকি? এতগুলো মেহমান বাড়িতে, তুমি এ বাড়ির কর্তা, সোফা ঠেসে বসে আছো। তোমার মা যে বললেন খুব সংসারী হয়েছ, এই তার নমুনা। এই নিয়ে আজ 4 বারের মতো ঝাড়ি খেয়ে সাদ গা ছাড়া দিয়ে উঠল। চোরা চোখে আশেপাশে তাকে নিশার উপস্থিতি পর্যবেক্ষণ করলো। পরপর বাবাকে বলল, মাথায় আছে, একটু অন্যমনস্ক ছিলাম। বলুন কি লাগবে? 5ম বারের মতো ধমকালেন অসীম। মানে বাড়িতে মেহমান খাওয়াবে, কি বাজার করবে জানো না? সাদ এইবার জবাব দিল,
একটু আস্তে চেঁচান। বিয়ে করেছি 1 মাস হয়নি, অত আশা করলে তো চলবে না। আপনি তো এখনও বাজার সদাই নিয়েই আম্মুর কাছে ঝাড়ি খান। অসীম দমলেন এইবার। আসলে মনে মনে ভীষণ আনন্দিত অসীম। মুখটা হাসি হাসি করে ঠান্ডা মেজাজে থাকলে কেউ দেখে ফেললে যদি লজ্জা দিয়ে বসে, তাই এর ওপর চিল্লিয়ে নিজের ওজন ধরে রাখার চেষ্টা করছেন। এবার ধীরে ধীরে বললেন, খাসির মাংস, একটা মাছ আনবে। কি মাছ? পোলাওয়ের সাথে সব মাছ ভালো লাগে না আসলে। তুমি করলা আনবে, ওটা নারিকেলের পোস্ত দিয়ে রান্না হবে। আর মুরগি এনো কাটিয়ে। আস্ত এনো না যেন, মহিলাদের ওপর অযথা কাজের চাপ বাড়বে। ড্রেসিং ফেসিং করিয়ে এনো। কি পারবে তো? মুরগি বাজারে ঢুকতে ওখানে প্যাচপেচা কাদা পানি হয়েছে সম্ভবত। তোমার ব্র্যান্ডের জিনিস, একটু পায়ের কাজটা ভাঁজ করে যেও, নয়তো নষ্ট হবে। সাদ হা করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। অসীম গড়গড় করে বলে যেতে থাকেন, আর পেপসি টেপসিও এনো, মিষ্টি আর খেজুর আমি আনবো। যাও বেরো। ও হ্যাঁ, তোমার আম্মু তোমাকে যেন কি বলতে চাচ্ছিল তখন, যাও শুনে আসো। রিমা আর নাফিয়া গল্প করছিল। শাহিদ আর সিমিন আরেকটা রুমে মেহমানদের সঙ্গ দিচ্ছে। সাদ গিয়ে রান্নাঘরের শাহনাজের সামনে দাঁড়ায়। আম্মু ডাকছিলে নাকি? আব্বু বললেন। শাহনাজ হাতের মুঠি থেকে 5,000 টাকা সাদের হাতে দিয়ে বলল, ডেকেছে তোর আব্বুই, এনে এই টাকাটা রাখ। এটা দিয়ে কি হবে? একটা সান্দা পাঞ্জাবি আর মসলিন কটনের মধ্যে লাল একটা শাড়ি আনবি। তোর আব্বু আনতে বলেছে, তুই আর নিশা পরিস আজ। বলেই শাহনাজ হাসলেন। সাদ এইবার মায়ের হাসি দেখে চোখ নামিয়ে নেয়। শাহনাজের হাসি চওড়া হয়। এত বড় ছেলেটা এভাবে লজ্জাও পেতে পারে, অথচ বিয়েটা তো আগেই করেছে। যা গিয়ে নিশার কাছে ওর মতো চেয়ে নে। ও কি সালোয়ার কামিজ নিতে চায়? শাহনাজ মনে করিয়ে দেওয়াতে সাদের মনে পড়ল আজ সারা সকাল এ বাড়িতে আসার পর থেকে মেয়েটাকে কখনো চোখের সামনে দেখেনি। কি সমস্যা? মেহমান আপ্যায়নে খুব ব্যস্ত নাকি? একটু ঝামেলাই হলো। এই বিয়ের চক্করে টানা 2-3 দিনের পড়া নষ্ট হবে। দরজার কপাট ভেতর থেকে ভেজানো। সাদ ঢুকে দরজা লাগিয়ে দিয়ে ঘুরে তাকায়। বিছানার একপাশে হাঁটুতে মাথা টেকিয়ে বসে আছে নিশা। এই অস্বাভাবিক দৃশ্যটা নিমেষে সাদের দুশ্চিন্তার ধাপ করে বাড়িয়ে দিয়ে ওকে টেনে নেয় নিশার সামনে। ওর শক্ত হাত নেশার মাথায় রাখতেই নেশা চমকায়, কিন্তু ও চোখ তুলতে চমকায় সাদ। নেশার চোখ দুটোতে এক রাজ্যের ভয়। উদ্বিগ্ন সাদ ওর সামনে বসে বলে, কি হয়েছে নিশামণি? শ্বাসকষ্ট? নিশা মাথা নাড়ায়। ওর ঠোঁট কাঁপছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। সাদ ওকে আগলে নেয়, উদ্বিগ্নতা চূড়ায় তুলে বলে, তবে হাঁপাচ্ছ কেন? নিশা আসলে কাঁদবে বলে হাঁপাচ্ছিল। সাদের উস্কানিতে এবার ঝরঝর করে কেঁদে ওঠে মেয়েটা। মাথা থেকে শাড়ির আঁচল খুলে পড়ে যায়, খামচে ধরে বিছানার চাদর। বলে, আমাদের আবার কেন বিয়ে দেবে শ্বশুর বাবা এভাবে ঘটা করে? আগের বিয়েটা কি তবে হয়নি আমাদের? আমরা কি বিয়ে ছাড়া থেকেছি এতদিন একসাথে? সত্যি করে বলবেন আপনি? কান্নার দাপটে শরীর কাঁপছে নিশার। সাদ ঠাঁই দাঁড়িয়ে আছে, নির্নিমেষ দেখে চলেছে ভেজা লাল মুখটা। এই মুহূর্তে সাদ আগের সাদ হলে এই নাকামি ধরনের কান্না, বোকা বোকা জঘন্য কথাগুলোর বিপরীতে একটা ঠাটিয়ে চর মারত এই মেয়েকে। কিন্তু আজ জীবনের এই প্রথমবার এমন জঘন্য অনুভূতিতে সাদের রাগ উঠলেও হাত উঠছে না। সে চুপচাপ। নিশা ওদিকে 2 হাতে মুখ ঢেকে কাঁদে। বলে, বলুন, আমরা কি বিয়ে ছাড়া থেকেছি এতদিন? আপনি কি এটা জানতেন অভিভাবক ছাড়া বিয়ে আসলে ঠিক বিয়ে নয়? তাহলে ওটা বিয়ে ছিল না, আপনি জানতেন? এই জন্য বুঝি আপনি আমার কাছে আসতেন না? আমার সব এলোমেলো লাগছে। আমরা এক বিছানায় ঘুমিয়েছি। আচ্ছা, আপনি কি জানতেন? সাদ এখনো নির্বিকার। নিশার গলা চিরে শুধু অহেতুক কথা বেরোতেই থাকলো উৎকণ্ঠায়। ওর মধ্যে অপরাধ বোধ জেগেছে। এসব সত্যি হলেও ভীষণ কষ্ট নিয়ে কাটাবে বহুকাল। বোকামি করে চট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে যদি হয় সেই বিয়েটাও অবৈধ। টানা 20টা দিন একটা পুরুষের সাথে এক বিছানায় শুয়েছে। সময়ে অসময়ে তাকে কাছে এসে ছুটে দিয়েছে শরীর। নিজের সুপ্ত চাহিদাগুলো জাহির করেছে। এসব খুব লজ্জা আর অনুশোচনার হবে নিশার কাছে। নিশার ছোট বয়সে সরল মনটা এসব পাপ পুণ্যের ধার খুব ধারছে এখন। ইস, কি বোকামিটাই না করলো। বুক চেপে ধরে রেখে এখন বসে আছে নিশা। অবস্থা বেগতিক দেখে এবার সাদ ওর হাত দুটো ধরলো প্রথমে, পরপর কপাল ঠেকিয়ে ধীর স্থির হলো। বলল, স্টপ ক্রাইং নিশামণি। নিশা কান্না থামায় না।
ওর লজ্জা আর নিন্দা জাগছে নিজের ওপর। সবাই ব্যাপারটা নিয়ে মনে মনে হাসবে নিশাকে নিয়ে, এটা ভেবেই চোখ বুজে হাসছে। নিশার ক্রমশ বেড়ে ওঠা এই পাগলপনা স্বাদের মেরুদণ্ড অবধি খোঁচা মারে। মেজাজ হারিয়ে এইবার স্বাদ ডান হাতে নরম গাল দুটো চেপে ধরে ধমকে উঠল। ওতেও যখন কান্না থামে না নিশার, তখন স্বাদ শক্ত করে ধরে, রীতিমতো নিশার বাহুতে ব্যথা দিয়ে নিজের চওড়া বুকের সান্নিধ্যে ঠেসে ধরল ওকে। বাইরের সাউন্ড বক্সের গান হঠাৎ থেমেছে। বেশি উঁচু আওয়াজ করলে শুনবে সবাই, তাই স্বাদ মুখটা নিশার কানের কাছে নেয়। বুকে নেতিয়ে পড়া নেশার পিঠুময় দানবীয় হাত দুটোর বিচরণ ঘটিয়ে বলতে থাকে, নিশামণি, আমি তোমাকে আগেও বলেছি আমাকে সব কিছু এক্সপ্লেনেশনের জন্য টাইম দিয়ে তারপর রিয়্যাক্ট করতে হবে। শুনলে না, রাখলে না আমার সেই কথা। যাই হোক, শোনো, আগের বিয়েটাও বিয়ে ছিল আমাদের। এই বিয়েটা হবে আব্বুর আত্মীয় স্বজনের জানানোর জন্য। দ্যাটস ইট। অনেকেই ভাববে 2-3 বার বিয়ে করে, তুমি কোনো অবৈধ পুরুষের সাথে বেড শেয়ার করনি। আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। যখন আমি তোমাকে ছোঁয়ার চেষ্টা করেছি, তুমি আমাকে ছুঁতে দিয়েছ, তখন আমি তোমার স্বামী ছিলাম। নো নিড টু ফিল গিল্টি, ওকে? নিশার কান্না থেমে ভারী গলার ওই শক্ত শক্ত বাণীর ন্যায় কথাগুলো শুনে এই সব কথাই সত্যি ধরে নিশা চুপ হয়ে মিশে থাকে স্বাদের বুকে। স্বাদের হাত তখন পিঠ থেকে মাথায় ওঠে নিশার। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এবার শক্ত গলায় বলে, বাট বাট অস্ফুটে জানতে চায় নিশা। স্বাদ স্বর গম্ভীর করে বলে, এভাবে হুট করে আমার মনে একটা জঘন্য অনুভূতি এনে দেওয়ার জন্য তুমি অবশ্যই গিল্টি ফিল করবে। ছি! এক প্রকার ধাক্কা মারল নিশার শরীরটা। স্বাদ দূরে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়, একদম হাওয়ার বেগে বেরিয়ে যায় ঘর থেকে। প্রচণ্ড রাগ উঠছে তার। আর নিশা ফের টলমলে চোখে বসে আছে বিছানায়। আজকের এই দিনটা এত খারাপ কেন কাটছে ওর? শাহিদ ফোনটা নিয়ে দূরে সরে দাঁড়ায়, একদম উঠানের এক কোণে গিয়ে কল করে ফাতিমার কাছে। ফোনটা রিসিভ হতে একটু বিরক্ত সুরে বলে, ফাতিমা, আই টোল্ড ইউ, মেসেজ দিও না তুমি আমাকে, আমি কাল ফিরবো। ফাতিমার গলাটা একটু অসুস্থ শোনা যায়। বলে, শরীরটা মোটেই ভালো নেই, ভালো লাগছিল না। শরীর খারাপ মানে? বুঝতে পারছি না, আমি মাথা তুলতে পারছি না। তুমি আসবে একটু, জরুরি। পরশুর পরে তো 2 দিন বন্ধ, তখন না হয় যেও প্লিজ সাহেব, প্লিজ। নাফিয়া ঘরে ঢুকে নিশার চোখে জল দেখে আশ্চর্য, হতবাক গলায় বলে, কিরে, আজ বিয়ের দিন মার খেলি নাকি? কাঁদছিস কেন? ওদিকে তোর ভাসুরের হঠাৎ নাকি ডাক পড়েছে বরিশাল থেকে, তাকে মাগরিবের পর চলে যেতে হবে। তার সাথে গিয়ে একটু কথা টথা বল। আশ্চর্য মেয়ে তুই। নাকে সর্দি মুছে নিশার শ্বাস নেয়, থেমে থেমে বলে, উনি রেগে গেছেন। রেগে গেছেন মানে? কিছু করিনি, বলেছি। করেছিস কি তুই? নিশা নাফিয়াকে সবটা বলতে গিয়ে আবার কাঁদল। শেষটায় বলল, তুমি বলো ভাবি, আমার মনে সন্দেহ জাগলে আমি জানতে চাইবো না? এটা কি আমার অন্যায়? নাফিয়া বিভ্রান্ত গলায় বলে, অন্যায় না, অনুচিত। তোর ব্যাপারটা নিয়ে সন্দেহ থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারতিস। জানিস, স্বাদের মেজাজের কোনো তাল ঠিক থাকে না। ওর সহ্য ক্ষমতা সবচেয়ে কম ভাইদের মধ্যে। উল্টোপাল্টা কথা তো জীবনেও ঠান্ডা মাথায় নিতে পারে না। নিশা এবার আরো মন খারাপ করে নিল, মাথা নামিয়ে বসে থাকলো। নাফিয়া শ্বাস ফেলে হাসলো। মেয়েটা থুতনি উঁচু করে তুলে ধরে বলল, আরে এত প্যারা খাস না, ও বেশি রাগ করে থাকতে পারবে না। এই বড়জোর 10 ঘন্টা। শোন, রাতে তোদের বাসর সাজাবো আবার, বুঝলি? আমি শাউকি আর সিমির প্ল্যান করেছি। তো বাসর ঘরে স্বাদ ঢোকার পর যখন দরজা আটকাবে, তখন একদম পা ধরে ঝুলে পড়বি। আর অবশ্যই কাঁদবি। চোখের পানি ছাড়া কিন্তু পা ধরাতে কাজ দেবে না। যদিও নাফিয়া মজা করে বলছে, কিন্তু নিশা শুনছে খুব মনোযোগ দিয়ে। আসলে মানুষটা রাগ ভাঙাতে ওর মাঝে যে ভীষণ তৎপরতা। নাফিয়া এবার দুষ্ট হাসি দিয়ে ওর দিকে ঝুঁকে এলো, কানের কাছে মুখ নিয়ে বলল, এতেও কাজ না হলে কি করবি জানিস? কি? আঙুলটা বাঁকাবি। কিভাবে? পা ধরাতে না মারলে হাত ধরবি এবং সোজা শাড়ির আঁচল সরিয়ে বুকে টানবি, এতেই কেল্লাফতে। আরে পুরুষ তো পুরুষ, মহাপুরুষেরও তপস্যা ভেঙে যায়। স্বাদের রাগ তো হবে ছাই, উল্টো গদগদ হয়ে তোর হাত পা ধরে মিউ করবে। সোনা লক্ষ্মী জান। নাফিয়া হাসছে পাগলের মতো। নিশার কান্না তো থেমেছেই, গাল দুটো কঠিন লাল হয়েছে লজ্জায়। অস্ফুটে বলল, আমি এসব পারবো না। তুমি বলেছিলে ভাবি, যেচে পড়ে স্বামীর কাছে এভাবে যেতে নেই, হ্যাংলা ভাবে। আরে সবসময় তো করবি না, স্বামী যখন রেগে যাবে তখন করবি শুধু।
স্বামীর রাগ ভাঙানোর উপায় এই দুটোই আমার গবেষণা মতে। পা ধরে হও শর্মিলা, নয়তো হাত ধরে বুকে টেনে নাও শিলা। আরে কেবল তো বিয়ে করি, দেখতে থাক কতবার যে শিলা হতে হবে। স্বামী রাগ করেছে, দরজা আটকে শিলা হতে হবে। স্বামীর মুড ঠিক নেই, দরজা আটকে শিলা হতে হবে। স্বামীর শরীর ভালো লাগছে না, দরজা আটকে শিলা হতে হবে। স্বামী রান্নায় নুন হয়নি বলে অভিমান করেছে, এই সামান্য ব্যাপারও দরজা আটকে শিলা হতে হবে। আরে তুই একসময় ভুলে যাবি তোর নাম আসলে নিসা নাকি শিলা। আমার নাম তো এখন নাফিয়া আক্তার শিলা। নাফিয়া হাসতে হাসতে গড়াগড়ি খায়। নিশা মেকি রাগ দেখায়। যাও তো ভাবি, তুমি ভীষণ খারাপ। নাফিয়া হাসি থামিয়ে এবার আঁচলের তলা থেকে একটা ওষুধের প্যাকেট বের করে নিশার হাতে গুজে দিয়ে বলে, যাচ্ছি, তবে এটা রেখে দাও বাছা। তোমার স্বামীর আক্কেল নিয়ে আমার সন্দেহ নেই, যদিও তবু বড়জা হিসেবে আমার দায়িত্ব। তুমি স্টুডেন্ট মানুষ, বয়স অতি কম, আর ঘোড়া ডিঙিয়ে কখনো ঘাস খেতে যেও না, মানে বড়দের ডিঙিয়ে কখনো বাচ্চা নিতে যেও না। আগে আমরা নেব, তারপর তোরা। খবরদার সিরিয়াল ভাঙবি না। বিয়ে সম্পূর্ণ হয়েছে। এবারে বাড়ির পুরুষেরা সবাই মসজিদে গিয়ে খুব সুন্দর এক বিয়ের সাক্ষী হয়েছে। সদরঘাট মসজিদে আসর বাদ উপস্থিত ছিল অসীম তালুকদারের প্রায় সকল আত্মীয় মুসল্লি। ছেলের বিয়ে পড়িয়ে নিজ হাতে মিষ্টি আর খেজুর বিলিয়েছে তিনি সদরঘাট সহ পৌরসভার প্রায় সব মসজিদে। দোয়া চেয়েছেন সবার থেকে। বাবার পেছনে পেছনে ছিল শাহাদ আর শাওকি। শাহেদ বিয়ে পড়ানো হয়ে গেলেই বরিশালের বাস ধরেছিল। নিশাকে সাজিয়ে দিচ্ছে নাফিয়া আর রিমা। শিবিন, মন্দিরা আর শাহনাজ আত্মীয় আপ্যায়নে ব্যস্ত। দূর দূরান্তের আত্মীয়রা নতুন বউ দেখতে এসেছে। লাল রঙের একটা মসলিন কটন শাড়ি গায়ে জড়িয়ে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে নিশা। ওকে ঘিরে এত আয়োজন, এত হল্লা, অথচ ওর মন নেই তাতে। ওর মনে শুধু স্বাদের কালো মুখটা। আজ সারাদিনে একটু কথাও বলে নিশাদ। বাজার নিয়ে এসে একবার ঘরে ঢুকেছিল। নিশা উঠে ছুটে এসেছিল কথা বলতে। কথা তো বললই না, হাত থেকে শাড়ির প্যাকেটটা ধপ করে বিছানায় রেখে আবার গটগট পায়ে বেরিয়ে গিয়েছে। তারপর কতবার নিশা ওর কাছে পৌঁছাতে চেয়েছে, পারেনি। আজ এত সুন্দর স্মরণীয় দিনটা কি তবে নষ্ট হবে নিশার বোকামিতে? কান্না পাচ্ছে নিশা, তবে কাঁদলে সাজ নষ্ট হবে বিদায় কাঁদে না। সাজ ছিল আত্মীয়দের সময় দিতে ব্যস্ত। সন্ধ্যায় এক দফা চা নাস্তা খাইয়ে অসীম তাদের সকলকে এ বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে গিয়েছে। রাত তখন 9টার ঘরে। বাকিরাও বাড়ি ফাঁকা করেছে। থেকে গিয়েছে নাফিয়ার শিমিন। ওরা পরে যাবে। ঘরের মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে নাফিয়া বসিয়ে রেখেছে নিশাকে। শিখিয়ে দিয়েছে নতুন শুরুতে আল্লাহর কাছে কিভাবে রহমত দয়া চাইতে হয়। নিশা চুপচাপ জায়নামাজে বসে ঝিমুচ্ছিল তখন। এমন সময় সাদ গাম্ভীর্যতা নিয়ে ঘরে ঢুকলো। শিমিন বড় ভাইকে দেখে লজ্জা পেয়ে ঘর ছাড়লেও নাফিয়া থাকলো। হেসে সাদকে বলল, ঘর ফাঁকা হয়েছে সেই কখন, এখন আসার সময় হলো? মেয়েটা তো ঘুমিয়েই পড়েছিল প্রায়। বাসর সেকেন্ড হ্যান্ড হয়ে গিয়েছে বলে কি পাত্তা দিচ্ছ না নাকি? নিশা মাথা নিচু করে নেয়। ইয়াব বড় একটা ঘোমটা মাথায়। সাদ আর চোখে এক পলক ওকে দেখে নিয়ে নাফিয়াকে বলল, ঘুমালেই ভালো হতো, নয়তো মনের সন্দেহের নামে অহেতুক বিশ্রী বিশ্রী কথা শুনে শুনে কানটা পচতো আমার। কি নির্দয়ের মতো বাচনভঙ্গি! নিশার বুকটা ধক করে উঠল। এমন নির্মম কথাগুলো নিশা এই জীবন আর কখনো শোনেনি। আঁচল খামচে ধরে নিঃশব্দে শ্বাস ফেলল। সবসময় নিশাকে বলে অ্যাক্সেস না করতে। এখন নিজে অ্যাক্সেসের মা আব্বা বংশ করে দিচ্ছে। সেবেলায় পুরুষ বলেই সব পারবে। নাফিয়া একটু শক্ত হলো সাদের প্রতি, প্রায় ধমকে বলল, সবসময় সব রাগ মানায় না সাদ। ওর কতই বা বয়স, এই ধরনের ভয় হওয়া কি খুব অস্বাভাবিক? ফালতু সিনক্রিয়েট করবে না, দরজা লাগাও, অজু করে নফল নামাজ পড়ে মিলমিশ করে নাও। বেগতিক টের পেলে আমি আব্বাকে পাঠিয়ে বউ আমাদের বাড়িতে নিয়ে যাব বলে দিলাম। এই নিশা, তুই একটু কল দিস তো। সাদকে হুমকি দিয়ে নাফিয়া ঘর থেকে বেরিয়ে শিমিনকে নিয়ে চলে যায় বাড়িতে। সাদ দরজা লাগিয়ে এসে অজু করে জায়নামাজে গিয়ে দাঁড়ায়। নিশাও উঠে ওর পেছনে দাঁড়ায় দূরত্ব নিয়ে। নফল নামাজ আদায় করে যখন দুজন মোনাজাত শেষ করলো, নিশা এক বুক বিষণ্ণতা নিয়ে স্বামীর পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। ঠিক কিছুক্ষণ পর সাদ খুব সহজ ভঙ্গিতে জায়নামাজ টেনে নিশার সম্মুখে বসলো ঘুরে, এবং খুব সহজ ভঙ্গিতে নিশার কোলের ওপর থেকে ওর গুটিয়ে রাখা হাত দুটো টেনে নিজের কড়া পোড়া দু হাতে ধরে খুব সহজ ভঙ্গিতেই বলে, ভাবি কিছু শিখিয়ে দিয়ে গেছে? কি কি? অনেক দোয়া, একসাথে দুজনে অঙ্গীকার করা। কি অঙ্গীকার শুনি? নিশা একটু থেমে থাকলো। পরপর জলে চিকচিক করতে থাকা চোখ দুটো তুলে বলতে লাগলো, আমরা যাতে কখনো কাউকে অসম্মান না করি। আচ্ছা, করব না। তুমি করবা? নিশা মাথা নাড়ায়।
সেও সাদকে অসম্মান করবে না কখনো। সাদ বলে, এরপর? আমরা কখনো যাতে কাউকে অপমান করে কথা না বলি, একসাথে বলো সব। কখনো যেন কেউ কাউকে কষ্ট না দিই, কখনো যাতে কেউ কারোর থেকে কিছু না লুকাই, যাতে একে অপরের বিশ্বাসের মর্যাদা রাখি। আচ্ছা, কষ্ট দেব না, কিছু লুকাবো না, মর্যাদা রাখবো। তুমি বলো। কষ্ট দেব না, কিছু লুকাবো না, মর্যাদা রাখবো। নিশা রিপিট করতে সাদ বলে, আর একসাথে কি দোয়া চাইতে বলেছে? নিশা ভীষণ আবেগী হয়ে উঠছে এই কথাবার্তায়, গলা ধরে আসছে, কাপার স্বরে বলে, হে আল্লাহ, আপনি সবসময় আমাদের দুজনের মন বোঝার তৌফিক দান করুন। সাদ নিশা টলটলে চোখ দুটোতে ওর গাঢ় চোখ দুটো রাখলো। এতক্ষণে ওর দৃষ্টিতে দরদ জমতে শুরু করেছে মেয়েটার জন্য। রাগ উবেছে। নিশার চোখে চোখ রেখেই বলল, হে আল্লাহ, আপনি সবসময় আমাদের দুজনের মন বোঝার তৌফিক দান করুন। একটু থেমে বলল, এর পরের দোয়া? হে আল্লাহ, আমাদের দুজনের সুখ দুঃখ ব্যথা মন খারাপ সব কিছু ভাগ করে নেওয়ার তৌফিক দান করুন, এমনকি টুথব্রাশটাও যাতে ভাগ করে নিতে পারি। এই পর্যায়ে সাদ হেসে দেয়, বলে, এসব কি কথা? এ কেমন দোয়া? টুথব্রাশ, টুথপেস্ট, হোয়াটস গোয়িং অন? নিশা বোকা বোকা মুখ করে বলল, ভাবি বলল যে এমন করি। আচ্ছা, বুঝলাম। এরপর? হে আল্লাহ, আমাদের দুজনের মেজাজ শোয়ার তৌফিক দান করুন। সাদও এই দোয়া পুনঃ উচ্চারণে করে বলে, ব্যাস ব্যাস, এই পর্যন্তই। নিশা মাথা ঝাঁকায়। সাদের ঠোঁট জুড়ে শুকনো হাসি, বলে, এবার আমার সাথে একটা দোয়া বলো। এটা শুধু তোমার দোয়া। বলুন। আমার সাথে সাথে বলো, হে আল্লাহ, মাঝে মাঝে কোনোরূপ চিন্তাভাবনা করা ছাড়া বোকার মতন এক একটা কথা বলে যাতে কখনো আমার স্বামীর মেজাজ খারাপ না করি, যাতে বুঝদারের মতন ধীরস্থির আচরণ করি। আমাকে আপনি সেই তৌফিক দান করুন। নিশা হা করে থাকলো কিছুক্ষণ। তারপর কথাগুলো রিপিট করতে সাদ প্রশস্ত এক হাসি দিয়ে ওকে বুকে টানবে, ঠিক তখনই নিশা ওকে থামিয়ে দিয়ে বলে, এবার আপনি একটা দোয়া পড়ুন, এটা শুধু আপনার দোয়া। অবাক সাদ বলে, জি বলো। নিশা নাক টানে। হে আল্লাহ, আমার বউ যদি ভুলভাল কিছু করেই ফেলে ভুলবশত, তবে শাস্তি যাতে কখনো 10 ঘন্টা ধরে না দিই, তাকে সামনে ডেকে এর চেয়ে আধা ঘন্টা কথা শুনিয়ে রাগ দেখিয়ে ছেড়ে দিই, যাতে একটু ধৈর্যশীলের মতো আচরণ করি। আমাকে আপনি সেই তৌফিক দান করুন। বলেই নিশা কেঁদে ফেললো। এইবার সাদ মেয়েটাকে বুকে টানলো, একদম চেপে ধরলো বুকে, হাসলো নির্মল, বলল, হে আল্লাহ, আমার বউ যা বলল আমাকে আপনি সেই তৌফিক দান করুন। রাতের নিস্তব্ধতা শুধুমাত্র নিশার ফ্যাচ ফ্যাচ করে নাক টানার শব্দ শোনা যাচ্ছে। সাদ ওকে বুকের মাঝে নিয়ে চুপচাপ। আজ এই আগলে কোনো সংকোচ নেই, কিচ্ছু নেই। দুজন শুধু দুজনের আলিঙ্গন অনুভবে ব্যস্ত। শ্রান্ত করছে নিজেদেরকে সারাদিনের অভিমান থেকে। ঠিক তখন বাইরের দরজায় টোকা পড়ে। নিশাকে সরিয়ে উঠে জায়নামাজ গুছিয়ে রেখে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে সদর দরজার কাছে গিয়ে সাদ বলে, কে? ওপাশ থেকে এক ভারী স্বর বলল, আমরা থানা থেকে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, সাদ তালুকদার, দরজা খুলুন। ঘরে এক কোণে ঘোমটা টেনে বিহ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নিশা। বসার ঘরে পুলিশ, আরও দেখছে ওর ফুলে ফুলে সাজানো বিছানাটা, যেখানে এতক্ষণে ওর চমৎকার কিছু সময় কাটানোর সম্ভাবনা ছিল স্বামীর সাথে। চমৎকার কিছু সময়। নিশা সাদের ওপর বিরক্ত হবে, পুলিশদের ওপর রাগ হবে, নাকি নিজের ওপর হাসবে বুঝতে পারছে না। শুধু নিঃশব্দে শ্বাস ফেলে। পুলিশ কনস্টেবল দুজন শান্ত ভঙ্গিতে সোফা ঠেসে বসে আছে। তাদের সামনে দুটো চায়ের কাপ। সাব ইন্সপেক্টর সুজিত অবশ্য চায়ে চুমুক দিতে দিতে সাদের সাথে হেসে হেসে কথা বলছে। তেল তেলে সে হাসি। এই থানায় নতুন সে, এসে ইতিমধ্যে খবর নিয়ে ফেলেছে। সাদ তালুকদার নামের হিরোর মতো দেখতে এক্স পলিটিশিয়ান দল ছাড়লেও আন্ডারওয়ার্ল্ড ছাড়েনি। স্বয়ং ওসি গোপনে গিয়ে সালাম করে। তাকে কি বাড়ি থেকে টেনে হিঁচড়ে অ্যারেস্ট করে নেওয়া যায়? চাটা শেষ করে পেটে হাত বুলিয়ে বলে, বলছি ভাই, এবার আমাদের যেতে হবে, বুঝতেই পারছেন। সরাসরি ম্যাজিস্ট্রেটের তদবির এনেছে ওই সুনীল দাস,
তাই আমাদের পেট গরম। হুম। সাদের স্বর জলদ গম্ভীর। ফোনের ডায়াল প্যাডে আঙুল চালিয়ে সোজা কল করলো অসীম তালুকদারকে। কলটা রিসিভ করে প্রথমে বলল, আব্বু ঘুমিয়েছেন? না, না তো, কেন, কি অসুবিধা? সাদ ভনিতা না করে সোজা জবাব দেয়, একটু থানায় যেতে হবে আমাকে আব্বু। ওয়ারেন্ট বেরিয়েছে। ওই যে সুনীল দাসের 3 কাঠার প্লট দখলের মামলা, পুনরায় কেস ওপেন হয়েছে। মেবি আপনাদের কাউকে থানায় আসতে হবে না, আমি সকলের আগে জামিন করিয়ে নেব। উকিলের সাথে কথা বলেছি, রাতেও জামিন পেতে পারি। শুধু ভাবি আর সিমিনকে পাঠিয়ে দিন নিশির কাছে, আমি বেরোচ্ছি। ওপাশে পিনপতন নীরবতা। কিছু বললেন না ছেলেকে অসীম। সাদ চুপচাপ বাবার নিঃশ্বাসের শব্দ শুনল। এরপর ফোনটা কেটে গেল। নিশা সাদকে দেখে বলল না কিছু। ও মেয়ে তো চোখ নামিয়ে চোখের পানি লুকাতে ব্যস্ত। সাদ খুবই স্বাভাবিক ভঙ্গিতে তোষকের নিচ থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে নিতে নিতে বলে, ইটস ওকে নিশামণি, ভাবি আসছে। বাড়িওয়ালা আন্টির মেয়েকে আপাতত ডেকে দিয়ে যাচ্ছি, সকালে ফিরবো আমি। তুমি ঘুমিয়ে পড়ো, ভাবি এলে। নিশা দীর্ঘশ্বাস ফেলে কাপা গলায় বলতে চাইল, থানায় কে যাবে? সাউকি, সুব্রত, অমন নিলয় উকিল নিয়ে যাচ্ছে। এবার নিশা অস্থির হয়ে বলতে চাইল, আমিও। আমি বেরিয়ে যাওয়ার পরে আমার পারমিশন ছাড়া চালাকি করলে এ ঘর থেকে কোথাও বেরোলে একদম খুন করে ফেলবো। নিশাকে সম্পূর্ণটা বলতে অবধি দিল না সাদ। ঠান্ডা গলাতে একদম জমিয়ে দিল বরফের ন্যায়। নিশা আটকে উঠে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে স্বামীর দিকে। সাদ ওয়ালেট চেক করতে করতে আগের থেকেও শান্ত শীতল গলায় বলে, যেভাবে দেখিয়ে যাচ্ছি এসে যেন ঠিক সেভাবেই পাই, মনে থাকবে? নিশা এবার নিরুত্তর। সাদ ওর দিকে ঘুরল, এবার একদম ওর সামনে গিয়ে ঝুঁকলো, হাত বাড়িয়ে নিশার বাম গাল ছুঁল বেশ শক্ত করে, এবং বেশ শক্ত করেই ওর ডান গালের সাথে মৃদু ঠেসে ধরল নিজের গাল। কানে বলল, বিছানায় ফুলগুলো একটু সরানো। আমিও যাব। নিশা আবার উঠে ছটফটিয়ে সাহস করে মুখ ছোটায়। আমি যাব, আমাকে বলুন যেতে। আচ্ছা, তারা কি রিমান্ডে নেয়? আমাকে নেবে না? আমি গিয়ে দেখব। আর একবার যদি আমার এই টপিকে কথা খরচ করতে হয় তবে চর খাবে আমার। থানা ঘোরার জায়গা। এত জোরে ধমক খেয়ে নিশা আবার পুরোপুরি খোলসে আবৃত হয়। মুখ চেপে ছুটে যায় বারান্দায় কাঁদতে। সাদ হন্তদন্ত হয়ে ওর পিছু যায়। 1 সেকেন্ডও ওখানে দাঁড়াতে না দিয়ে পাঁজা কোলা করে তুলে নেয় নিশাকে, এনে বসিয়ে দেয় ফুলের সাজানো বিছানার মাঝখানে। ব্যগ্র হয়ে লাগিয়ে দেয় ব্যালকনির দরজা, একদম তালা মেরে দেয়। এরপর ঘরের দরজাটাও বাইরে থেকে লাগানোর আগে বলে, তোমার হাজবেন্ড খুব খারাপ মানুষ ছিল, এখন সম্ভবত নেই। যদি আবারও কখনো হওয়ার প্রয়োজন পড়ে তখন তোমাকে রোজ রোজ গারদের ভেতর নিয়ে যেতে হতে পারে, তখন যেও নাচতে নাচতে, কেমন? এখন তুমি এখানে চুপচাপ আমার অপেক্ষা করবে শুধু, আমি ঝামেলাটা নিপটে আসি। আর হ্যাঁ, তেজ দেখিয়ে বিতৃষ্ণা দেখিয়ে যদি এই সাজ নষ্ট করে গয়না খুলে শাড়ি খুলো তবে এসে থাপ্পড় খাওয়ার মতন অবস্থা করে দেব। ধাপ করে রুমের দরজা আটকে দেয় বাইরে থেকে সাদ। নিশা নির্বিকার চেয়ে থাকে সে বন্ধ দরজার দিকে। ততক্ষণে নাফিয়া আর শিমিন রিক্সা করে এসে ছুটতে ছুটতে ভেতরে ঢুকলো। সাদ শান্ত গলায় ওদের বলল, ওকে বেরোতে দেবো না ভাবি, আমি আসা পর্যন্ত। সুনীল দাস, ক্রক ব্রিজ এরিয়ার 3 কাঠা জমির আসল মালিক, থানার গোল টেবিল বৈঠক এরিয়ায় কুঁজো হয়ে বসে আছে। হঠাৎ তার ফোনে একটি ফোন এসেছে। ফোনটা রিসিভ হতেই ওপাশের লোকটা খ্যাক খ্যাক করে হেসে বলে, কি ভয় পাচ্ছ নাকি সুনীল? ভয় পেও না, তোমার পিছে আমি আছি। মামলার সব টাকা প্রয়োজনে আমি দেব, তুমি শুধু শক্ত হয়ে কোর্টে হাজিরা দিয়ে যাবা। কমপক্ষে মাসখানেক তো রাগবাই আটকে ওটাকে। কম ভোগায়নি তোমাকে, মনে আছে না? কল কাটে। সুনীল চুপ করে বসে থাকে। তার সব মনে আছে। ওই 3 কাঠার জন্য তার মেয়ের বিয়ে ভেঙেছিল, তাও মনে আছে। এতদিন চুপচাপ থাকলেও আর থাকবে না তিনি। গোখরের বিষ নেমেছে যদিও, এবার তিনি বিষ দাঁতটাই ভেঙে মেয়ের বিয়ে ভাঙার প্রতিশোধ নেবে। শুনেছে আজ বাসর নাকি ওই ছেলে। বেশ হবে, বেশ।
ঠিক সেই মুহূর্তে পুলিশ ভ্যানটা সাদকে নিয়ে থানা এরিয়ায় ঢোকে। ও এখানে আসার আগেই শাওকি, সুব্রত আর বাকিরা ক্রিমিনাল লয়ার জামাল আকনকে ধরে একদম জামিন প্রায় প্রস্তুত করে এসেছে। এখন শুধু প্রয়োজন সময়ে। সাদকে দেখে এই থানার ওসিও একটা তেলতেলে হাসি দেয়। ওরা এক চোখে সাদকে অপছন্দ করলেও অন্য চোখে সমীহ করতেই হয়। গারদে না ঢুকিয়ে সাদকে বারান্দায় দাঁড় করিয়ে রাখলো তাই। এখানে একজন ভূমি দখলকারী ও হামলার মামলার অপরাধী এসেছে, তা কেউ বুঝতেই পারবে না সাদের প্রতি সবার তেলমর্দনমূলক আচরণ দেখে। সাদ চুপচাপ দাঁড়িয়ে ফিচেল হাসে। উকিল কথা বলছে ওসির সাথে। সুব্রত শাওকি প্রফুল্ল ভঙ্গিতে থানায় টাঙানো গত বছরের ক্যালেন্ডারের পাতায় থাকা নায়গ্রা জলপ্রপাতের চিত্রটা দেখছে। কারো মধ্যে উদ্বিগ্নতার বিন্দুমাত্র লেশ নেই। সাদের দৃষ্টি তখন অদূরে অদ্ভুত মুখভঙ্গি করে বসে থাকা সুনীল দাসের দিকে। সাদ কিছুক্ষণ চেয়ে থেকে এগিয়ে যায় সেদিকে, গিয়ে ঠিক সুনীল দাসের সামনে বসে। সুনীলের হাসি প্রশস্ত হয়। সাদকে বলে ওঠে, আমাকে যখন উস্কানো হয়েছিল তোমার বিরুদ্ধে কেসটা রিওপেন করতে, তখন একবার মনে মনে ভেবেছি বাদ দিই। এখন আমার মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, সব ঠিকঠাক জীবনে, এখন এসব গুন্ডাদের সাথে পাঙ্গা নিয়ে লাভ আছে? তাছাড়া এই বিয়ে ভেঙে যাওয়ার কষ্টটা তো মুছে যাবে না। আমার মেয়ে ঘুমাতে পারতো না দিনের পর দিন। তাছাড়া কেস করলে থানায় আসলে সাথে সাথেই জামিন পাবে জানতাম। পরে ভাবলাম না, মোক্ষম সুযোগ, এটাই মোক্ষম সুযোগ। তোমাদের মতো নালায়ক গুন্ডাকে শাস্তি থানায় এনে দেওয়া যাবে না, তুমি শাস্তি পাবে অন্যভাবে। আজ নাকি তোমার বিয়ে, নিশ্চয়ই কোনো ভদ্র নরম মেয়ে পড়েছে তোমার খপ্পরে। তার দুচোখে নতুন জীবন শুরু করার কত স্বপ্ন থাকবে। আমি বরং সেটাই ভাঙবো ঠাস করে, ঠিক যেমন আমার মেয়ের ভেঙেছিল। এরপর জামিন নিয়ে বাড়িতে গিয়ে নিজের নবাগতা স্ত্রীর ভেজা চোখ দেখে তুমি যদি লজ্জা পাও, তবে সেটাই তোমার শাস্তি হবে। কিছু জানোয়ারকে শাস্তি এভাবেই দেওয়া উচিত। সাদ অনিমেষ তাকিয়ে শুনছিল সুনীলের কথাগুলো। কথা থামতেই বলল, তার ভেজা চোখ দেখেই থানায় এসেছি। এবার বলুন, শাস্তি দিয়ে মন ভরেছে? আলবাত, এই লজ্জা নিয়ে সংসার করো একবার, জানোয়ার কথাকার। সাদ হাসল, নরম গলায় বলল, নম্রতা দিদির স্বামী কি করেন? ফরেন ক্যাডার, একদম আদর্শ একজন লোক, চেহারা বডি ভীষণ দেখতে। ভালো, তাহলে তো আমি অন্যায় করে নম্রতা দিদির উপকারই করেছি। আমার কারণে যার সাথে বিয়ে ভেঙেছিল সে তো যৌতুক লোভী মুদি দোকানদার ছিল। আপনি আমাকে ধন্যবাদ দিন। আচ্ছা, এবছরের ইলিশ খেয়েছেন সুনীল কাকা? সুনীল চুপচাপ তাকিয়ে আছে। সাদ এবার সামনে থেকে উঠে সুনীলের পাশে বসে তার হাত দুটো সুন্দর করে ধরে ধীর গলায় বলে, কাল পরশু এক ঝাঁপি পাঠিয়ে দেব, একদম তাজা। নম্রতা দিদিকে নিয়ে খাবেন। কথা বলে না সুনীল। সাদ মাথা নিচু করে নেয়, গলায় এবার সহজ বলতে থাকে, ওই সময় দলের চাপে সিন্ডিকেট করেছি। আপনাকে ভুয়া মালিক আখ্যা দেওয়া হয়েছিল আমার সাথে। একটা মেয়ের ওই জমি বেচার টাকায় বিয়ে হচ্ছিল। আসলে জানতাম না এটা। এরপর যখন বহু বছর পর রাজনীতি ছাড়লাম, ইচ্ছে করেই আপনাকে দেখা দেইনি। আমার আপনাকে বলার কিছু নেই আসলে। দলিলটা কষ্ট করে উদ্ধার করার চেষ্টায় আসছি। পেলে পাঠিয়ে দেব, পাঠিয়ে দিলে রেখে দেবেন। ওই জমি আপনার। বেহুদা মামলা লড়ার প্রয়োজন নেই, ওকে? আমি তোমাকে ক্ষমা করব না, যতই এসব করো। সাদ হাসে, বলে, করতে হবেই না। ইলিশ মাছ পাঠাবো, খাবেন। গায়ের পাঞ্জাবিটা ঝাড়া দিয়ে উঠল সাদ। উকিল এগিয়ে এসে দাঁত কেলিয়ে বলল, অল ওকে বাবা, তুমি যাও, বাড়িতে চলে যাও। মানে অসীম ভাইকে আমার সালাম দিও, বলবে উকিলপট্টি চায়ের আড্ডায় দাওয়াত। সাদ মাথা ঝাঁকায় শুকনো হেসে। শাওকে এসে পাশে দাঁড়ায় তখন। ওর চোখে মুখে ছটফটে ভাব। এতক্ষণে ওকে কিঞ্চিত চিন্তিত লাগছে। সাদ জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকাতেই বলে, আব্বু তোমার বাড়িতে গিয়ে বসে আছে ভাইয়া, চলো তাড়াতাড়ি। অসীম বসে আছে। গম্ভীরতা ভারী চেহারার কানায় কানায় লেপ্টে আছে। তাকে ঘিরে ভীত মুখে দাঁড়িয়ে আছে সকলে। নিশামণিও আছে। অসীম আসার পরে ঘরের দরজা খুলে তাকে বের করেছে নাফিয়া।
বসার ঘরের পুরোটা জুড়ে ভয়ঙ্কর পিনপতন নীরবতা। নিশা শ্বশুরের এমন মূর্তির সাথে পরিচিত নয়, ভয়ে জড়সড় হয়ে আছে এক কোণে। ঠিক তখনই স্বাদ ফেরে। সুব্রত স্বাদ আর শাউকিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। বাবাকে এভাবে বসে থাকতে দেখে ভয়ে তো একটু পেয়েছে স্বাদ, চেহারায় অবশ্য ছিটে ফোটা ছাপ নেই সেই ভয়ের। খুব স্বাভাবিক ভঙ্গিতে ঘরময় চোখ বুলিয়ে সবাইকে দেখে। দেখতে দেখতে দৃষ্টি স্থির হয় নিশার শুকনো মুখটাতে। তখন ধমকে ধমকে এমন ঘাবড়ে দিয়েছিল মেয়েটাকে, এখনও সম্ভবত ঘোর কাটেনি। অনুচিত কাজ করেছে স্বাদ, ভীষণ অনুচিত কাজ করেছে। কিন্তু এইভাবে না ধমকালে এই মেয়ে তেজের বশে এই লাল টুকটুকে শাড়ি পরে আজকের দিনে থানায় ছুটলে স্বাদ নিজের অসহায়ত্বে, তার বউ তার বড্ড আদরে, তার জীবনের সবটুকু আনন্দ অর্জনের ভাগিদার হবে তার বউ, তার ভোগান্তি আর প্রায়শ্চিত্তের নয়। নিশা তার কাছে একটা ফুল বিস্তীর্ণ বাগানের এক কোণে ফোটা বিচ্ছিন্ন একটি কৃষ্ণচূড়া, যাকে কেবল স্বাদ ফুটতে দেখেছে, আর কেউ নয়, যে শুধু স্বাদের জন্যই ফুটেছে। এই অনাগ্র মনের মেয়েটির গায়ে তার কালি লেপটে না যাক, কোনোভাবেই স্বাদ মানবে না এটা। স্বাদ গলার স্বরটাও সরল করে ফেলে, পরিস্থিতি স্বাভাবিক করতে নিশাকে নম্র গলায় বলে, এই নিশামণি, দাঁড়িয়ে আছো কেন? আব্বুর জন্য চা বানিয়ে আনো। নিশা নড়চড় হয় না, তার অনুভূতি দ্বিধান্বিত। লোকটাকে দেখে খুশি হবে নাকি তখন ওভাবে ধমকানোর জন্য রাগ ধরে রাখবে বুঝতে পারছে না। তবে জবাব দেন অসীম। উঠে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, না, চা খাবো না, উঠবো। বড় বৌমা, তুমি নিশার ব্যাগ গুছিয়ে ওকে সাহায্য করো, আমরা বেরোবো। নাফিয়া হতবাক সুরে বলে, ব্যাগ কেন আব্বা? নিশা কই যাবে? আমাদের সাথে, আমাদের বাড়িতে। শুধু ও যাবে, এই ছেলে নয়। ওখানে দাঁড়িয়ে থাকা সকলে মুখ চাওয়াচাবি করতে শুরু করে। স্বাদ হতভম্ব হয়ে এগিয়ে যায়। আব্বু, এসব কি বলেন? আমার বাড়ির বউকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। তোমার অতীত জীবনের রং তামসা এখন শেষ হয়নি যে, ও হতেই থাকবে। আমার বাড়ির বউ ভুগবে। সেজন্য ওকে আমার থেকে নিয়ে যাবেন? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড আব্বু? নিশা বিভ্রান্ত হয়ে যাচ্ছে পুরোপুরি। তার কোমল মস্তিষ্ক বেশ টের পাচ্ছে বাবা ছেলেতে এখন দ্বন্দ্ব লাগবে। টের পেয়েছে নাফিয়াও। এগিয়ে এসে শ্বশুরকে কিছু বলবে তার আগে অসীম ছেলের কথায় জবাব দেন, না, আমি জ্ঞানী হইনি, সাবধান হচ্ছি। আমার বাড়ির বউয়ের মান বেআব্রু হওয়ার থেকে বাঁচাতে চাইছি। এভাবে তুমি তোমার অতীত কর্মের প্রায়শ্চিত্ত করতে থাকবে, আর আমার বাড়ির শান স্যান্ডেল পাতলা করে থানায় ছুটতে ছুটতে মলিন হবে। আমার বাড়িতে নিয়ে আমার বাড়িতে সাজিয়ে রাখার উপযুক্ত তুমি যেদিন তোমার ওই বেহুদা অতীতের থেকে সম্পূর্ণ ছুটে আসতে পারবে, তখন এসে ওকে নিয়ে যেও। মাত্র 16 বছরের মেয়েটি জীবন দেখেছে। জীবন যখন দেখতে শুরু করেছে তখন দেখেছে ওর স্বামীর নাকি নিয়মিত থানায় যাতায়াত। ওর এটা প্রাপ্য। বিগত দিনের বিতৃষ্ণা মাথাচাড়া দিয়ে অসীম উল্টোপাল্টা বলে রাগ বশত। স্বাদ তাই পাত্তা না দিয়ে সহজভাবে বোঝায়, আব্বু, বিয়েটা আমি আমার প্রয়োজনেই করেছি, আপনার বাড়ি সাজিয়ে রাখার জন্য না। ও আমার কাছ থেকে কোথাও যাবে না। বেহুদা কথা বলবেন না, যান গিয়ে ঘুমান। আমার বউ যাবে না থানায়। এ জীবন থাকতেও আমার কোনো পাপের কালি ছিটাতে দেব না ওর গায়ে। তাই নাকি? তা কি করবে? প্রত্যেকবার থানায় যাওয়ার আগে মেয়েটাকে ঘরে লক করে রেখে যাবে, এটা করবে? স্বাদ এই মুহূর্তে চুপ থাকতে চায়, আর কথা বললেই অসীম যেতে যাবে তাই বলে না কিছু। শুধু নাফিয়াকে দেখে এক পলক। নাফিয়া তৎপর হয়, ঝামেলা থামাতে নিশাকে বলে, এই নিশা, তুই সাফ সাফ বলে দে যাবি। আব্বা তোর নিরাপত্তার কথা ভাবছে তাই এমন বলে। ঘরের সবার দৃষ্টি একযোগে যখন নিশার মুখে পড়ল, নিশা ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল, এক প্রকার লুকিয়ে গেল স্বাদের পেছনে। কি বল? আমি কেন যাব ভাবি? উনি যাবেন না, তবে আমি কেন যাব? আমি তো ওনার বউ, এটা তো উচিত না। ওই অতটুকু মেয়ের মুখে অকপটে বলাই কথাগুলো শুনে তাকিয়ে থাকে অসীম। তিনি তো আহম্মক নয় যে ছেলের কাছ থেকে বউ কেড়ে নেবে। তিনি জেদ করে বলেছে শুধু কথাটা, নেশাকে একটু বাজিয়ে দেখতে। বলল, ভেবে দেখো, ওর নামে আরো 10-12টা আছে কিন্তু মামলা। সবগুলো সম্ভবত মাসখানেকের মধ্যে রিওপেন হবে। জামিন অবশ্য পেয়ে যাবে। এই মাসখানেক যখন যখন ওকে ধরে নিয়ে যাবে, সব সময় তো আমরা থাকবো না মা।
তখন তুমি একা বাড়িতে কি করবে? মা। ডাকটা শুনে নিশার চোখ ভিজে উঠল। নিজেকে সামলে নিয়ে স্পষ্ট করে জবাব দিল, তখন আমি একা বাড়িতে ওনার অপেক্ষা করব বাবা। স্বাদ আচমকা ঘুরে যায়, হা করে বউয়ের দিকে নির্নিমেষ তাকিয়ে থাকে। নিশা চোখ নামিয়ে দৃষ্টি লুকায়, একদম নিশ্চুপ হয়ে যায়। হ্যাঁ, ও অপেক্ষাই করবে। এই সিদ্ধান্ত ওর জীবনের। যদি কলঙ্কিত লোকটাকে বিয়ে করা ওর জেনে বুঝে করা বোকামি হয়, তবে ও বোকামির মাসুল গুনবে সাহসের সাথে। স্বামী রেখে শ্বশুরবাড়ি থাকবে, এ কেমন ফাজলামির কথা। কবুল বলেছে নিশা সাদকে, তালুকদার ম্যানশনকে তো নয়। অসীম পুত্রবধূর বাধ্যতায় মনে মনে বেশ খানিকক্ষণ হাসলেন। তার কুলাঙ্গার পুত্রদের কপালে সৃষ্টিকর্তা এই ডায়মন্ডগুলো জুটিয়ে দেয় কেন? নাফিয়ার দিকে তাকালেন, এবার বললেন, চলো, তারা স্বামী স্ত্রী বুঝে নিক। এমনি বলছি এসব কথা, চলো। রাত গভীর হচ্ছে দেখে অসীম শাওকি, নাফিয়া আর সিমিনকে নিয়ে বেরিয়ে পড়ল। সাদ দরজা লাগিয়ে ঘুরল আবার। তার দু চোখ ভর্তি বিস্ময়, যা থেকে ছিটে ফোঁটা কমছে না। দৃষ্টি ঘুরে ঘুরে দেখে চলেছে সামনে জড়সড় হওয়া রমণীকে। ঘর ফাঁকা হতেই নিশা নড়ে চড়ে উঠে নিজের সাজানো রুমে গেল। সাদ ওকে অনুসরণ করলো। একটা চাঁদ বউ তার। ধন্য, অযোগ্য, কুখ্যাত সাদ। ধন্য সাদের জীবন। আচ্ছা, তখনকার ওই বিশ্রী ধমকের জন্য সাদের তার বউয়ের কাছে মাফ চাওয়া উচিত না? ওর যে এত গদগদ হয়ে কথা বলতে আনিজি লাগে, অভ্যেস নেই যে। আচ্ছা, আগের মতো চেপে ধরে গোটা বিষয়ে চুমু দিয়ে দেবে? তবে অভিমান ভাঙবে বউয়ের? সাদ ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে নিশা কিন্তু স্বাভাবিক। ছুটে ছুটে কয়েল জ্বালাতে চাইছে। মশারি টাঙিয়ে বাসরের খাটের সৌন্দর্য নষ্ট করবে না সে। কিন্তু হলো বিপদ। ছুটতে গিয়ে শাড়ির প্রান্তে পা আটকে উষ্ঠা খেয়ে একদম একাকার হলো নিশা। তড়ি ঘড়ি করে কুচিগুলো পুনরায় কোমরে গুছতে গুছতে তুতলে বলল, আমায় এটা ভাবি শিখিয়ে দিয়েছে বলে করিনি। আমি নাটক করিনি। সত্যি সত্যি আমি উষ্টা খেয়েছি। বিশ্বাস করুন, আপনার অ্যাটেনশন সিক করতে করিনি। সাদ পুরোটা সময় স্বপ্নালু দৃষ্টিতে মেয়েটিকে দেখে যাচ্ছিল। এবার ধীরে ধীরে এগিয়ে যায় এবং নিশাকে পা থেকে মাথা আতঙ্কিত করে খপ করে তুলে নেয় কোলে। নিশা সময়ের হিসেব রাখেনি, কিছু বোঝেওনি। টের পেয়েছে বিছানায় পড়েছে দুজন। আকাশমণি কাঠের খাটের চালি ঠাস করে উঠেছে। কোনো ক্ষমা চাওয়াচাওয়ি হয়নি। সাদ কারো মান ভাঙানোর চেষ্টা করেনি। গোটা বিষয় চুমোও খায়নি, গদগদও করেনি। নিশা চোখ মেলতেই ওর চোখে চোখ রেখে ঘনস্বরে বলল, নিশামণি, একটা বাস্তব সত্যি কথা শুনবা? ভীত সন্ত্রস্ত নিশা অস্ফুটে বলে, বলুন। সাদ ফিসফিসিয়ে বলে, আমি এত তেনা পেছাতে পারি না কথার। সোজা সাপটা বলবো। চমকে উঠা যাবে না, শান্ত থাকতে হবে। বিষয়টা কিন্তু সিরিয়াস। নিশা আরও বেশি ফিসফিসিয়ে বলল, বলুন না। সাদ একটু যেন শ্বাস নিল, পরপর ফিসফিসিয়ে নয় স্পষ্ট করে বলল, আমি তোমাকে আদর করতে চাই নিশামণি। কি বলছি রিপিট করতে হবে? ভেঙে বলতে হবে? মনে হয় না। তুমি যথেষ্ট বুঝদার। তোমার অনুমতির একটা ব্যাপার আছে। আমি এখন এখান থেকে উঠে বাইরের ঘরে যাব। তোমাকে 5 মিনিট ভাবার সময় দেব। যদি অনুমতি থাকে তবে 5 মিনিটের পরে এখানে বসে থাকবো সুন্দর মতন। আমি আসব তোমার কাছে। আর যদি অনুমতি না থাকে তবে উঠে গিয়ে দরজা লাগিয়ে দেখবে এ ঘরে। আমাকে এ ঘরে ঢুকতে দেবে না আজ রাতে। আমি বাইরের ঘরে ঘুমাবো। কি বলছি মাথায় ঢুকছে? আমাকে ঢুকতে দেবে না। মায়া করে ঢুকতে দিলে আমি কিন্তু পরবর্তীর কোনো অয়াচিত কাণ্ডে দায় নেব না মাথায়। তখন বলতে পারবে না আমার অনুমতি ছিল না। নিশা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কথা হারিয়ে, অনুভূতি হারিয়ে। সাদ কথাগুলো শেষ করেই চট করে উঠে চলে গেল বাইরের ঘরে। বাইরের জানালার একটা কপাট খোলা। গিয়ে দম আটকে দাঁড়িয়ে রইল সেখানে। ঘামছে ও উৎকণ্ঠায়। আজ এই মেয়ে ওকে ফিরিয়ে দিলে সাদ এই বাড়িতে কেন, এই মহল্লাতেই থাকবে না। মুসলিম পাড়ার রাস্তায় রাস্তায় ঘুরবে আর একটা করে জুতো মারবে নিজের গালে। আফসোস করবে কেন নাবালিকা মেয়ে বিয়ে করেছিল। নিশা খানিক সময় শুয়ে থেকে হঠাৎ কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে উঠে বসলো। বসে খোলা দরজার দিকে চেয়ে রইল অপলক। ওদিকে দরজায় তখন ধাক্কা পড়ে। সুব্রত বলে, আরে আমি, আঙ্কেলরা চলে গিয়েছে, সব ঠিকঠাক? সাদ বিতৃষ্ণা আর রাগে কেঁপে উঠল। গালি দিল সুব্রতকে। এই তুই আমার বন্ধু নামের শত্রু নাকি রে? এ কথা কেন বলছিস আজব? দরজা খোল। শোন, এখন যদি বলিস তোকে মন্দিরার ভাইরা
রামদা নিয়ে দৌড়ানি দিয়েছে, আমি তবু তোকে এই ঘরে ঢুকাবো না। না মানে না, আমি এই দরজা খুলবো না আজ সুব্রত। সুব্রত স্বাদের অদ্ভুত আচরণে ভ্যাবাচাকা খেয়েছে, বলে, আচ্ছা আচ্ছা শোন, এক গ্লাস পানি খাওয়া। এইমাত্র মন্দিরের বাড়ির ছাদে উঠে লুকিয়ে প্রেম করে এলাম ওর সাথে। দৌড়াতে গিয়ে তেষ্টা পেয়েছে। স্বাদ পানি দিল সুব্রতকে, তবে জানালা দিয়ে। সুব্রত চলে যেতে যেতে 5 মিনিট হয়ে যায়। নার্ভাস স্বাদ ঘুরে দেখে তার ঘরের খোলা দরজাটা। মেয়েটা দরজা লাগায়নি। মেয়েটার মনে স্বাদের জন্য বড্ড মায়া সম্ভবত। গিয়ে টপাটপ গোটা 30 চুমু দিতে হবে স্বাদকে আজ রাতে এত দয়া করার জন্য। ঘরের ভেতর পা রাখতে স্বাদের গোটা 30 চুমু খাওয়ার সদিচ্ছা চলে যায়। ও খুব শান্ত শান্ত চোখে দেখতে থাকে বিছানায় চুপচাপ বসে থাকা ঝলমলে এক রমণীকে, যে ব্যস্ত নিজের গা থেকে কান থেকে গয়নাগাটি খুলতে, যার হাত পা কাঁপছিল ঠকঠক করে। কিঞ্চিত বিরক্ত হয় স্বাদ। ছুটে গিয়ে নিশার সম্মুখে বসে মৃদু ধমকে বলে, এসব কেন খুলছো ফাজিল? এর উত্তরে নিশা কি বলবে? ওর কিছু বলার নেই, তাই পাল্টা প্রশ্ন করে, খুলবো না। না। কেন? স্বাদ শক্ত হাতে পুনরায় সেগুলো পরিয়ে দিতে দিতে বলে, আমি খুলবো তাই, এগুলো আমার কাজ। নিশার এখন একটা কাজ করতে ইচ্ছে করছে, লজ্জা ঢাকতে মুখ চেপে ধরা, কিন্তু ওর হাত অবশ শক্ত হয়ে বসে আছে। স্বাদ সবগুলো গয়না পরিয়ে দিয়ে বলল, লাজ লজ্জা কোথায়? তুমি স্বভাবে পাক না, তাই বলে একটু রাখবে না? এটা কেমন কথা? লজ্জা কই? লজ্জা পাও ফাজিল। এ কেমন অপমান? লোকটা কি নিশাকে কাঁদাতে চায় এখন? এত অদ্ভুত কেন লোকটা? নিশার হঠাৎ গজিয়ে ওঠা অভিমান থিতিয়ে দেয় স্বাদ ওকে ঠেলে শুইয়ে দিয়ে, শক্ত ও দৃঢ় হাতে। এরপর চুমু খায় ওর কপালে বেশ সহজ ভঙ্গিতে। নিশা আবেগী হয় ওই চুমোতে। লাজ লজ্জা বিসর্জন দিয়ে ড্যাব ড্যাব করে দেখে স্বাদের প্রতিটি পদক্ষেপ, স্বাদের মুখভঙ্গি, স্বাদের কপালের সূক্ষ্ম রেখাগুলিও, স্বাদের ছটফটানি, স্বাদের পাঞ্জাবি খুলে ফেলার পরে ওর গায়ের কাটা দাগগুলো, স্বাদের নার্ভাসনেস। হঠাৎ যখন স্বাদ ওর গলার নেকলেসটা খুলে নিতে হাত বাড়ায়, ও থামিয়ে দিয়ে দৃঢ় স্বরে বলে, আগে বলুন, ভালোবাসেন? কখনো মুখে স্বীকার করেননি, এবার জবাব দিন। স্বাদ শুকনো হাসে, স্পষ্ট করে বলে, আমার আগে প্রতিদিন যেত রামদা দিয়ে মানুষ থেতলাতে নিশামণি। রাগের আগে আমার দুঃখ সাহসও ছিল, আমার সাহস আকাশ ছোঁয়া। তবে এখন আমার কপাল দেখো, ভীষণ ঘামছি আমি। আচ্ছা, তুমি কবিতার মর্মার্থ বোঝো নিশামণি? বলি তবে একটা, তোমার বোঝা উচিত। মহাপলয়ের বিরুদ্ধে যে অনড়, তোমার মুখোমুখি হলে তার হাঁটু কাঁপে কেন? বলো তো কেন নিশামণি? জবাবটা পেয়ে যাবে তবে। নিশামণি কবিতার মর্মার্থ বোঝে, জবাব পায়। বাংলাতে সে দুর্দান্ত, গলা চিরে ওঠে আবেগে, চোখে জল ভরে আসে, ঢোক গিলে বলে, আপনার হাঁটু কাঁপে আমার সামনে? মিথ্যে কথা। আপনি তো কথায় কথায় আমাকে থাপ্পড় দিতে চান। স্বাদ হাসে অমলিন, তবে হালকা করে। একে একে খুলে ফেলে নিশার গয়নাগাটি। নিশার কথার জবাব না দিয়ে বেশ বড় একটা চুমু খায় নিশার চোখের পাতায়, বলে, দরজাটা লাগিয়ে দিতে পারতে নিশামণি, আমি রাগ করতাম, তবে কথা শোনাতাম না তোমাকে। নিশা চোখ দুটো বুজিয়ে নিয়ে বলে, ভাবি আরেকটা অঙ্গীকার শিখিয়ে দিয়ে গিয়েছিলেন, কি? যাতে আমরা কেউ কারোর ওপর বেশিক্ষণ রাগ ধরে না থাকি। স্বাদের হাসি ছড়িয়ে যায় ঠোঁট জুড়ে। নিশা সে হাসি দেখে না, নিশা দেখে না স্বাদ ওর আঁচল টেনে খুলেছে। তবে টের পেয়েছে, এও টের পেয়েছে ওর স্বামী ওর কানের কাছে জবাব দিয়েছে, হো, তবে এখন থেকে কিছু সময়ের জন্য, আমার প্রতিটি কাজের জন্য, প্রতিটি পদক্ষেপের জন্য তুমি পরে রাগ ধরে থাকবে নিশামণি, কেমন? মনে রেখো, দরজাটা তুমি খুলে রেখেছিলে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটার এই অংশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবে না। গল্পের বাকি পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই অপেক্ষা করো নেক্সট গল্পের পার্টের জন্য। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর বেশি অপেক্ষা করাবো না। তো গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানাতে ভুলো না, শেয়ার করতে ভুলো না কিন্তু। ফিরে আসবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।